আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো তোমরা যারা এখনো প্রথম লেকচার দেখোনি অবশ্যই প্রথম লেকচার দেখে তারপর লেকচার 2 দেখবে। তো আজকে আমাদের এই দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক। প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা চার্জের কোয়ান্টায়ন বা আধানের কোয়ান্টায়ন বলতে আমরা কি বুঝি। বোর্ডে অলরেডি এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে আমরা চার্জের নিত্যতা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ তড়িৎ আবেশ নিয়ে আলোচনা করব। তড়িৎ আবেশের ফলে কিভাবে বস্তুকে আমরা একটা চার্জ নিরপেক্ষ বস্তুকে চার্জিত করে ফেলতে পারি সেটা দেখব। এছাড়াও আমরা স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র নিয়ে কথা বলবো। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা প্রথমেই যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন বলতে আমরা কি বুঝি। তো আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু, কোনো একটা চার্জিত বস্তুতে মোট চার্জের পরিমাণ, কোনো একটা চার্জিত বস্তুতে মোট চার্জের পরিমাণ কখনো নিরবিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন মানের হয়। এবং এই চার্জের মানটা, মোট চার্জের যে মানটা হবে এটা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। কি হয়? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। কেন? দেখো, আমরা এটা শিখছি যে ঘর্ষণের ফলে, আমরা লাস্ট ক্লাস বা লেকচার 1-এ যেটা শিখছি যে ঘর্ষণের ফলে বস্তুগুলো চার্জিত হয়। কেন? ঘর্ষণের ফলে ইলেকট্রনের স্থানান্তর হয়। ইলেকট্রন আসক্তি যার বেশি সে কম ইলেকট্রন আসক্তির বস্তু থেকে ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে দেখো, কোনো একটা বস্তু থেকে অন্য বস্তুতে যখন ইলেকট্রন যায় তাহলে ইলেকট্রন তার চার্জকে নিয়ে যাচ্ছে। তাহলে একটা ইলেকট্রন গেলে ওই বস্তুতে কি থাকবে? একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে। তার মানে একটা ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ বেশি হয়ে যাবে। যদি দুইটা ইলেকট্রন নেয় তাহলে ওই বস্তুতে কি হবে? দুইটা ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ কিন্তু ওই বস্তুতে পাওয়া যাবে। আর যে বস্তু থেকে ইলেকট্রনটাকে নিচ্ছে সেখানে দেখো, একটা ইলেকট্রন বের হয়ে গেলে একটা প্রোটন বেড়ে যায়, দুইটা ইলেকট্রন বের হয়ে গেলে দুইটা প্রোটন, ওখানে প্রোটনের আধিক্য হয় দুইটা। তিনটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে তিনটা প্রোটনের আধিক্য হয়। তাহলে এই যে কোনো একটা বস্তুতে মোট চার্জ, সেটা পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, সেটা ডিপেন্ড করতেছে কিন্তু ইলেকট্রনের উপর, ইলেকট্রনের চার্জের উপরে। হয় সেখানে একটা ইলেকট্রনের চার্জ থাকবে, অথবা দুইটা ইলেকট্রনের চার্জ থাকবে, অথবা তিনটা ইলেকট্রনের চার্জ থাকবে, অথবা একটা ইলেকট্রনের অভাব থাকবে, দুইটা ইলেকট্রনের অভাব থাকবে, তিনটা ইলেকট্রনের অভাব থাকবে। তো চলো আমরা আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন বলতে কি বুঝি সেটা আমরা দেখে নিই। দেখো, আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টায়ন তাহলে আধানের কোয়ান্টায়ন বলতে আমরা বুঝি যে কোনো বস্তুতে, কোনো চার্জিত বস্তুতে, চার্জ নিরপেক্ষ বস্তুতে তো চার্জ থাকে না, তাহলে কোনো চার্জিত বস্তুতে মোট চার্জের পরিমাণ হবে, বস্তুতে মোট চার্জের পরিমাণ হবে, মোট চার্জের পরিমাণ হবে বিচ্ছিন্ন মানের, বিচ্ছিন্ন মানের, নিরবিচ্ছিন্ন হবে না, নিরবিচ্ছিন্ন হবে না, হবে না। নিরবিচ্ছিন্ন মানে কি? মানে ধরো হয় একটা ইলেকট্রন অথবা দুইটা ইলেকট্রন, এমন কিন্তু হবে না যে 1.1। এটা কি সম্ভব যে 1.1 মানে একটা ইলেকট্রন গেল আর একটা ইলেকট্রনের 0.1 অংশ গেছে? এটা তো সম্ভব না। হয় একটা ইলেকট্রন যাবে অথবা দুইটা ইলেকট্রন যাবে। এই জন্য বলা হয়েছে বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন হবে না। একটা, ঠিক আছে, দুইটা অথবা তিনটা, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানের হবে। এবং এই মানটা হবে কত? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, পূর্ণ সংখ্যার গুণিতক, পূর্ণ সংখ্যার গুণিতক। একেই আমরা আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন বলে, একেই আধানের কোয়ান্টায়ন বলে, আধানের কোয়ান্টায়ন বলে, কোয়ান্টায়ন বলে। দেখো, আমরা যদি এখানে দুইটা বস্তু বিবেচনা করি, মনে করো এই হচ্ছে একটা বস্তু, এইখানে আর একটা বস্তু আছে, দুইটা বস্তু। এখন এই দুইটা বস্তুর দুইজনের দুইটা ভিন্ন বস্তু, তাহলে দুইজনের ইলেকট্রন আসক্তি যদি ভিন্ন হয়, আমরা ধরে নিলাম এই বস্তুটার ইলেকট্রন আসক্তি বেশি, বস্তু 1 এর ইলেকট্রন আসক্তি বেশি, কার থেকে? বস্তু 2 এর থেকে, বস্তু 2 এর থেকে এর ইলেকট্রন আসক্তি বেশি।
এখন এই দুইটা বস্তুকে ঘষলে পরস্পরের সাথে যদি আমরা ঘষা দেই, এই দুইটা বস্তুকে পরস্পরের সাথে যদি ঘষা দেই, বলো তো কি ঘটবে? এটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। তাহলে বস্তু একের যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, বস্তু এক কি করবে? পরস্পরের সাথে যখন এদের ঘষা দেওয়া হবে, এই বস্তু এক বস্তু দুই থেকে ইলেকট্রন নিবে। কাকে নিবে? ইলেকট্রন নিবে, ইলেকট্রন নিবে। এখন মনে করো ঘষা দেওয়ার পূর্বে এই বস্তু এক বস্তু দুই উভয়ে চার্জ নিরপেক্ষ ছিল। এর অর্থ কি? এখানে যতগুলো প্রোটন ছিল ঠিক ততগুলোই ইলেকট্রন ছিল, এখানেও যতগুলো প্রোটন ছিল ঠিক ততগুলোই ইলেকট্রন ছিল। এখন তুমি ধরে নাও যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, এখান থেকে একটা ইলেকট্রন আমরা এই বস্তুতে চলে আসছে ঘষা দেওয়ার ফলে, এই বস্তু দ্বয়ের মধ্যে ঘর্ষণের ফলে বস্তু দুই থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। তার মানে কি বলতো? এখানে একটা প্রোটন বেড়ে গেছে, এখানে একটা প্রোটন বেড়ে গেছে। মনে করো আরো একটা ইলেকট্রন আসছে, এর অর্থ কি? এখানে দুইটা প্রোটন বেড়ে গেছে। আর এখানে কি হচ্ছে দেখো? ইলেকট্রন, ইলেকট্রন তো আসতেছে। ঘষা দেওয়ার পূর্বে এখানে প্রোটন ইলেকট্রন সমান সমান ছিল, কিন্তু ঘষার পরে এখানে দেখো দুইটা ইলেকট্রন চলে আসছে, তার মানে এখানে ইলেকট্রনের আধিক্য। এখন তো যেখানে ইলেকট্রনের আধিক্য হয় সেখানে কি ঋণাত্মক চার্জ, আর এখানে কি ইলেকট্রন কমে গেছে, দুইটা ইলেকট্রন তো এখান থেকে বের হয়ে গেছে। তাহলে এখানে এখন প্রোটন বেড়ে গেছে দুইটা। ঘষা দেওয়ার পূর্বে সমান সমান ছিল, এখন দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তার মানে কি দুইটা প্রোটন এখন এই বস্তুতে বেশি আছে, মানে এটা ধনাত্মক চার্জ। তাহলে দেখো এখানে ইলেকট্রনের আধিক্য, এটা ঋণাত্মক চার্জ, এখানে প্রোটনের আধিক্য বা ইলেকট্রনের ঘাটতি, এটা হচ্ছে ধনাত্মক চার্জ। এখন আমাদের কথা হচ্ছে দেখো আধানের কোয়ান্টায়ন কি বলতেছে? যে কোনো একটা বস্তুতে মোট চার্জের পরিমাণ কখনো বিচ্ছিন্ন মানে হবে না। এখন দেখো আমি যদি তোমাকে বলি কখনো নিরবিচ্ছিন্ন হবে না, কোনো একটা বস্তুতে মোট চার্জের পরিমাণ কখনো কি হয় না? নিরবিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানের হয়। দেখো তাহলে এই বস্তু থেকে হয় সে একটা ইলেকট্রন নিতে পারবে, অথবা দুইটা ইলেকট্রন নিতে পারবে, অথবা তিনটা ইলেকট্রন নিতে পারবে। তার মানে যদি দুইটা ইলেকট্রন নেয় তাহলে এই বস্তুতে ঋণাত্মক চার্জ আছে, এখন এই বস্তুতে এখন ঋণাত্মক চার্জ আছে। কয়টা ইলেকট্রনের সমান? দুইটা ইলেকট্রনের সমান। যদি একটা ইলেকট্রন নিত তাহলে একটা ইলেকট্রনের সমান চার্জ থাকতো এখানে। আর এই বস্তুতে দেখো যেহেতু এখান থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এখানে কি এখন দুইটা প্রোটন বেশি, এখানে দুইটা প্রোটন বেশি, তার মানে এখানে এখন দুইটা ইলেকট্রন বের হয়ে যাওয়ার কারণে দুইটা ইলেকট্রনের ঘাটতি, তো দুইটা ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য ধনাত্মক চার্জ, তো সেই চার্জের পরিমাণটা কত? দুইটা ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য দুইটা প্রোটন বেড়ে গেছে, তাহলে সেই দুইটা প্রোটনের চার্জের সমপরিমাণ চার্জ কিন্তু এখন এখানে আছে। এখন তুমি আমাকে বলো তো যে ইলেকট্রন, অর্ধেক ইলেকট্রন আসা কি সম্ভব? এই বস্তু থেকে এই বস্তুতে অর্ধেক ইলেকট্রন আসবে, 0.5 একটা ইলেকট্রনকে আমরা দুই ভাগে ভাগ করলাম, অর্ধেক ইলেকট্রন আসলো। এটা কি সম্ভব যে এই বস্তুতে 2.5 পরিমাণ ইলেকট্রন হবে? না, এটা কিন্তু সম্ভব না। হয় এখান থেকে একটা আসবে, অথবা এখান থেকে দুইটা আসবে, অথবা এখান থেকে তিনটা আসবে, অথবা 100টা আসবে, 1000টা আসবে। এটাই বলতেছে যে কোনো একটা বস্তুতে মোট চার্জ, দেখো কোনো একটা বস্তুতে মোট চার্জ যেটা হবে সেটা নিরবিচ্ছিন্ন না, নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানের, মানে হয় একটা ইলেকট্রন অথবা দুইটা ইলেকট্রন, 1.1, 1.2, 1.3 এরকম হওয়া সম্ভব না, নিরবিচ্ছিন্ন হওয়া সম্ভব না। এবং এই মোট চার্জের মানটা হবে কি? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। হয় একটা ইলেকট্রনের সমান চার্জ হবে, অথবা দুইটা ইলেকট্রনের সমান চার্জ হবে, অথবা 10টা ইলেকট্রন যদি নেয় 10টা ইলেকট্রনের সমান চার্জ হবে। আর যেখান থেকে নিচ্ছে সেখানেও দেখো 10টা ইলেকট্রনের চার্জের সমান ওখানে ধনাত্মক চার্জ হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আসো এখান থেকে আমরা একটা সূত্র ম্যাথ করার জন্য একটা সূত্র তৈরি করতে পারি। মনে করো এই হচ্ছে আমাদের একটা বস্তু আছে, তাহলে আমরা একটা ধরে নিলাম যে মনে করি এই হচ্ছে আমাদের একটা বস্তু, এই আমাদের একটা বস্তু। তাহলে মনে করি এই বস্তুতে মোট চার্জের পরিমাণ হচ্ছে কিউ। তাহলে মনে করি বস্তুতে মোট চার্জের পরিমাণ, বস্তুতে মোট চার্জের পরিমাণ কিউ, মোট চার্জের পরিমাণ, চার্জকে আমরা কিউ দ্বারা দেখাই, তাহলে মোট চার্জের পরিমাণ কিউ। একটা ইলেকট্রনের চার্জ, তাহলে একটি ইলেকট্রনের চার্জকে আমরা দেখাই, একটি ইলেকট্রনের চার্জ, চার্জকে আমরা ই দ্বারা দেখাই, ইলেকট্রনের চার্জকে আমরা কি দ্বারা দেখাই? ই দ্বারা দেখাই। মান কত? 1.6 10⁻19 কুলম্ব। হ্যাঁ, প্রকৃতির ঋণাত্মক, কিন্তু মানটা কত? 1.6 10⁻19 কুলম্ব। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি বলা হয় তাহলে এই বস্তুতে যে চার্জ আছে মোট চার্জ কিউ, এই বস্তুতে মোট চার্জের পরিমাণ কত? কিউ, এবং একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তাহলে এই বস্তুতে মোট যে চার্জ, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি কিনা দেখো তো, এই যে চার্জের কোয়ান্টাম অনুসারে, তাহলে মোট চার্জ এই যে কিউ, বস্তুতে মোট চার্জ কিউ ইজ ইকুয়াল টু হবে এন ইন্টু ই, যেখানে এন কি? এন পূর্ণ সংখ্যা, এন কি? এন পূর্ণ সংখ্যা। তাহলে এই বস্তুতে হয় একটা, এই যে এন এর মান 1 হতে পারে, তার মানে কি একটা ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ চার্জ আছে,
অথবা এই বস্তুতে n এর মান 2 হতে পারে, 2টা ইলেকট্রনের চার্জের সমান চার্জ আছে, অথবা n এর মান 10 হতে পারে, 10টা ইলেকট্রনের চার্জের সমান এখানে চার্জ আছে। কিন্তু দেখো n এর মান কি কখনো 1.1 হতে পারবে? n এর মান কি 1.1 হতে পারবে যে 1.1 ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ চার্জ আছে বস্তুতে? না, 1.1 কিন্তু হতে পারবে না। তাহলে nটা আমাদের এখানে কি? n হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। কোনো একটা বস্তুতে যে মোট চার্জ থাকবে সেটা অবশ্যই কি হবে? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। সেটা অবশ্যই কি হবে? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তো পূর্ণ সংখ্যা কি হতে পারে? পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভও হতে পারে, -3, -2, -1, 1, 2, 3, ঠিক আছে, এরকম হতে পারে। একটা ইলেকট্রন অথবা 10টা ইলেকট্রন, 100টা ইলেকট্রন, এরকম পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ কিন্তু হতে পারবে না, অর্থাৎ n এর মান 1.1, n এর মান 2.5, n এর মান 10.5, n এর মান -3.5 ভগ্নাংশ কিন্তু হতে পারবে না। কেন আমরা ভগ্নাংশ হতে পারবে না? কারণ ইলেকট্রন তো ভেঙে ভেঙে এক বস্তু থেকে আরেক বস্তুতে যেতে পারে না, হয় একটা ইলেকট্রন যাবে অথবা 2টা ইলেকট্রন যাবে। আর ইলেকট্রনের যাওয়ার জন্যই কিসের সৃষ্টি? চার্জের সৃষ্টি। যেখানে ইলেকট্রনের আধিক্য মানে ইলেকট্রন গেছে যে বস্তুতে সেখানে ঋণাত্মক চার্জ, আর যেখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে সেখানে কি ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, এটা আমরা জানি। তো এই হচ্ছে আমাদের চার্জের কোয়ান্টায়ন। তো আশা করি চার্জের কোয়ান্টায়ন তোমরা সবাই ক্লিয়ার। তো চলো এখান থেকে আমরা ছোট ছোট কিছু ম্যাথ করে ফেলি, যে ম্যাথগুলো কিন্তু সিকিউতে পর্যন্ত আসছে বোর্ডে আমাদের। তো ছোট ছোট কিছু ম্যাথের মধ্যে দেখো, প্রথম আমরা তোমাকে যদি একটা ম্যাথ দেওয়া হয় এখান থেকে, যে তোমাকে বলতেছে কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ, কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ 5.5 ইন্টু 10⁻19 কুলম্ব সম্ভব কি না? কোনো একটা বস্তুতে মোট চার্জ 5.5 10⁻19 কুলম্ব, এইটা সম্ভব কিনা? কোনো বস্তুতে মোট চার্জ এই পরিমাণ থাকতে পারবে কিনা? দেখো, কোনো বস্তুতে মোট চার্জ এই পরিমাণ থাকতে পারবে কিনা এইটা যদি আমরা জানতে চাই, তাহলে বলো তো, আমরা একটু আগে শিখে আসলাম কোনো বস্তুতে মোট চার্জ অবশ্যই হতে হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে আমরা দেখবো এখানে n এর মান আসলে পূর্ণ সংখ্যা কিনা। তাহলে এটা দেখো, আমাদের মোট চার্জের পরিমাণ দেওয়া আছে। কি দেওয়া আছে? মোট চার্জের পরিমাণ দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা কি জানি? যে আমরা চার্জের কোয়ান্টায়ন অনুসারে জানি, যে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে n এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি, n ইজ ইকুয়াল টু হবে কিউ। দেখো, ই এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ। আচ্ছা, কিউ এর ভ্যালু কত? 5.5 ইন্টু 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জের মান কত? 1.6 10⁻19 কুলম্ব। তাহলে কুলম্ব কুলম্ব কাটাকাটি, 10⁻19 10⁻19 কাটাকাটি। 5 কে 1.6 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 5.5 ডিভাইডেড বাই 1.6, তাহলে কত আসে? এখানে আসে n এর ভ্যালু 3.4375। দেখো, n এর ভ্যালু কি আসছে? ভগ্নাংশ। n এর ভ্যালু কি আসছে? n এর ভ্যালু ভগ্নাংশ আসছে। তাহলে বলো, এটা কি সম্ভব? n এর ভ্যালু, n কি ভগ্নাংশ হওয়া সম্ভব? কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়, ভগ্নাংশের গুণিতক হবে, n এর ভ্যালু ভগ্নাংশ হওয়া সম্ভব নয়। তাহলে কোনো বস্তুতে, এই যে কোন বস্তুতে এই পরিমাণ চার্জ থাকা সম্ভব নয়। বস্তুতে এই পরিমাণ যেটা দেওয়া আছে, এই পরিমাণ চার্জ থাকা সম্ভব না। এই বস্তুতে এই পরিমাণ চার্জ থাকা সম্ভব নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলো আরেকটা ম্যাথ আমরা দেখি। আমাদেরকে বলতেছে কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ -20 কুলম্ব। বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা বা ঋণাত্মক চার্জের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। দেখো, একটা বস্তুতে চার্জ আছে কতগুলো? -20 কুলম্ব।
একটা বস্তুতে চার্জ দেওয়া আছে -20 কুলম্ব, তার মানে ঋণাত্মক চার্জ, তার মানে ওখানে অবশ্যই কি আছে, ইলেকট্রন বেশি আছে। এখন আমাকে সেই অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলতেছে। তাহলে দেখো, যখন প্রোটন ইলেকট্রন সমান সমান ছিল তখন বস্তুতে কোনো চার্জ ছিল না, চার্জ নিরপেক্ষ। অতিরিক্ত ইলেকট্রন যাওয়ার ফলেই কিন্তু এই চার্জটা, অতিরিক্ত ইলেকট্রন যাওয়ার ফলেই কিন্তু তোমার এই চার্জটা। তাহলে এটা ওই বস্তুতে মোট চার্জের পরিমাণ আমাদেরকে দেওয়া আছে। তাহলে মোট চার্জের পরিমাণ কিউ, এর ভ্যালুটা দেওয়া আছে, সাথে প্রকৃতি দেওয়া আছে। তুমি চাইলে প্রকৃতি সহ বসাইতে পারো, চাইলে শুধু মান বসাইতে পারো। তো কিউ এর ভ্যালু যখন প্রকৃতি সহ বসাবা তখন ই এর ভ্যালু কিন্তু প্রকৃতি সহ বসাতে হবে। কিউ এর ভ্যালু যদি তুমি শুধু মান বসাও তখন ই এরও শুধু মান বসাবা। তাহলে দেখো, অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা আমরা বের করবো। তাহলে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা মানে কি, দেখো ইলেকট্রন যাওয়ার কারণে এই চার্জ। তাহলে কয়টা ইলেকট্রন গেছে আমরা বের করি, এন এর ভ্যালু বের করি যে কয়টা ইলেকট্রনের সমান এই চার্জটা, কয়টা ইলেকট্রন গেলে এই পরিমাণ চার্জ হয়, এন এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা চার্জের কোয়ান্টাইন অনুসারে জানি, এই যে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে এন ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ই। তুমি শুধু মান বসাইলে, কিউ এর যদি শুধু মান বসাও তাহলে ই এরও শুধু মান বসাইতে হবে, যদি কিউ এর প্রকৃতি বসাও তাহলে ই এরও প্রকৃতি তোমাকে বসাইতে হবে। তাহলে দেখো, আমরা এই যে শুধু মান বসাইলাম 20 কুলম্ব, ইলেকট্রন চার্জের মান কত, 1.6 10 ইনভার্স 19 কুলম্ব। দেখো কুলম্ব কুলম্ব কাটাকাটি, এবার 20 কে তুমি যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দাও, দেখো কত আসে, 20 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তাহলে আমাদের এন এর ভ্যালু হচ্ছে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 20, এত। এটা হচ্ছে এন এর ভ্যালু। এবার বলো, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এন এর ভ্যালু তো ভগ্নাংশ আসছে। কি এটা দেখে ভগ্নাংশ মনে হইতেছে না? 1.25 না, এটা কিন্তু ভগ্নাংশ না। দেখো 1.25 এরপরে আরো আছে 10 টু দি পাওয়ার 20। এটা মানে কি, 1.25 10 টু দি পাওয়ার 20 মানে এটা সাইন্টিফিক ভাবে লেখা। এটাকে যদি এমনি তুমি ডেসিমেলে লিখো তাহলে কেমন হবে, 1 2 5 এরপরে 18টা শূন্য, এটা দ্বারা তুমি যদি গুণ করো এরপরে কয়টা শূন্য, এরকম 18টা শূন্য। তাহলে বলো এটা কি ভগ্নাংশ? ডট 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 এরকম 18টা শূন্য আছে। এই যে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 20, যদি 10 টু দি পাওয়ার 20 এখানে না থাকতো, শুধু এখানে যদি 1.25 থাকতো তাহলে ভগ্নাংশ। কিন্তু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 20 এটা বলতে কিন্তু বোঝাচ্ছে, দেখো এখানে এই যে এটাকে 1-এর পরে 20টা শূন্য দ্বারা গুণ করা আছে, 1-এর পরে 20টা শূন্য দ্বারা, 1-এর পরে 20টা শূন্য এটা দ্বারা গুণ করা আছে। তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই একটা তোমার পূর্ণ সংখ্যা হবে, এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এতটি অতিরিক্ত ইলেকট্রন যাওয়ার কারণে এই বস্তুতে মোট চার্জের পরিমাণ -20 কুলম্ব, -20 কুলম্ব। আচ্ছা, আমরা দেখো এখান থেকে তোমার এই টাইপের প্রশ্ন আরো থাকতে পারে। মনে করো তোমাকে বলছে কোনো বস্তু থেকে 100টি ইলেকট্রন বের হয়ে গেলে ওই বস্তুতে চার্জের পরিমাণ কত, ওই বস্তুতে চার্জের পরিমাণ ও প্রকৃতি নির্ণয় করো, তাহলে দেখো কোনো একটা বস্তু থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, কোনো একটা বস্তু থেকে 100টা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে ইলেকট্রন যদি বের হয়ে যায়, কোনো একটা বস্তু থেকে ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে ওই বস্তুটা কি হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। এখন তোমাকে বলছে ওই বস্তুতে চার্জের পরিমাণটা কত। তাহলে বস্তুতে মোট চার্জ তুমি চার্জের কোয়ান্টায়নের সূত্র অনুসারে জানো, এই যে কিউ ইজ ইকুয়াল টু এন ই, কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে এন এর ভ্যালু কত, 100, চার্জের মান কত, 1.6 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে তুমি যদি এটা দ্বারা দেখো গুণ করে দাও, তাহলে 100 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 10 ইনভার্স 19 কত আসে, দেখো তোমার আসতেছে 1.6 10 ইনভার্স 17 কুলম্ব। তাহলে ওই বস্তুতে চার্জের পরিমাণ এখন এত কুলম্ব চার্জ আছে ওই বস্তুতে। এবং প্রকৃতিটা কি, অবশ্যই ধনাত্মক। কেন ধনাত্মক, ইলেকট্রন বের হয়ে গেছে তো বস্তু থেকে, বস্তু থেকে কি হয়ে গেছে, ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে ওখানে প্রোটন বেড়ে গেছে না। তাহলে ইলেকট্রন যদি কোনো বস্তুতে ঘাটতি দেখা দেয়, কোনো বস্তুতে ইলেকট্রনের ঘাটতি, তাহলে ওখানে প্রোটন বেশি। এখন প্রোটন বেশি মানে কি, ধনাত্মক চার্জ। তাহলে প্রকৃতি অবশ্যই কি, ধনাত্মক। প্রকৃতি হচ্ছে ধনাত্মক। আশা করি তোমরা সবাই চার্জের কোয়ান্টায়ন বুঝতে পারছো। তাহলে চার্জের কোয়ান্টায়ন কি,
কোনো বস্তুতে যে মোট চার্জের পরিমাণ এটা অবশ্যই কি হবে, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এটা অবশ্যই হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এটা কখনোই ভগ্নাংশ হবে না, এন এর ভ্যালু কখনোই ভগ্নাংশ হতে পারে না, কারণ এক বস্তু থেকে আরেক বস্তুতে ভগ্নাংশ পরিমাণ ইলেকট্রন যেতে পারে না। হয় একটা ইলেকট্রন যায়, অথবা 50টা ইলেকট্রন যায়, অথবা 1000টা ইলেকট্রন যায়, কখনো ভগ্নাংশ পরিমাণ ইলেকট্রন কোনো বস্তু থেকে অপর কোনো বস্তুতে যেতে পারে না। তাহলে আশা করি চার্জের কোয়ান্টাম তোমরা সবাই ক্লিয়ার। এবার আসো আমরা অধ্যায়ের পরের যে টপিক, ছোট্ট একটি টপিক, এটা আমাদের সৃজনশীলে অনেক কাজে লাগবে, যে চার্জের সংরক্ষণশীলতা বা আধানের সংরক্ষণশীলতা বা চার্জের নিত্যতা। আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা একই জিনিসই বোঝায়। তাহলে চার্জের নিত্যতা বা আধানের নিত্যতা এটা বলতে আমরা কি বুঝি? তাহলে আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা বা চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা। দেখো, আধানের নিত্যতা বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আধান সৃষ্টি বা ধ্বংস হয় না। কোনো একটা সিস্টেম দুইটা বস্তু মনে করো, তাহলে এই দুইটা বস্তু, এক বস্তু থেকে আরেক বস্তুতে আধান শুধু যেতে পারে। আধান এখানে নতুন করে সৃষ্টি করাও সম্ভব না, কোনো আধান এখানে ধ্বংস করাও সম্ভব না। জাস্ট একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে আধানের কি হতে পারে? ট্রান্সফার হতে পারে, স্থানান্তর হতে পারে। এক বস্তু থেকে অন্য বস্তুতে আধানের কি হতে পারে? স্থানান্তর হতে পারে, ট্রান্সফার হতে পারে। নতুন করে কোনো আধান সৃষ্টি হতে পারে না, নতুন করে কোনো আধান তুমি ধ্বংসও করতে পারবে না কোনো আধান। তাহলে জাস্ট আধানের কি হবে? আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে কি হবে? স্থানান্তর হবে। মোট আধানের পরিমাণ চেঞ্জ হবে না, মোট আধানের পরিমাণ অপরিবর্তিত। তাহলে আমরা আধানের নিত্যতাকে কি বলতে পারি? দেখো, আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর হয়। আর মোট আধানের পরিমাণ, একটা সিস্টেমের মোট আধানের পরিমাণ কি থাকে? অপরিবর্তনীয় থাকে। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। মনে করো এই তোমার একটা বস্তু আছে এখানে, ধরো এই হচ্ছে একটা বস্তু, আরো একটা বস্তু আছে, ধরো এই জায়গায় দুইটা বস্তু। ধরো একটা হচ্ছে আমাদের কাঁচ আর একটা আমাদের সিল্ক বা রেশমি কাপড়, রেশমি কাপড়। এখন বলো তো, এই যে কাঁচটার কোনো চার্জ আছে? না, চার্জ নিরপেক্ষ। এখানে প্রোটন ইলেকট্রন সমান সমান, এখানে প্রোটন ইলেকট্রন কি অবস্থায় আছে? সমান সমান অবস্থায়, স্বাভাবিক অবস্থায় একটা কাঁচ। তাহলে এখানে চার্জের পরিমাণ কত? আমি যদি বলি এই যে কাঁচে চার্জের পরিমাণ, এখানে মোট চার্জের পরিমাণ এখন কত? এই কাঁচে, এই যে গ্লাসে মোট চার্জের পরিমাণ কিউজি দিয়ে দেখাইলাম, এখন 0, কোনো চার্জ নাই। এখানে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন আছে। তোমাকে যদি বলা হয় সিল্ক বা রেশমি কাপড়, এই যে কিউএস দ্বারা যদি আমি দেখাই, এই সিল্কে এখন মোট চার্জ কত বলো তো? 0। এখানেও যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই ইলেকট্রন আছে, যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই কি আছে? ইলেকট্রন আছে। আচ্ছা, এবার তোমাকে আমি যদি বলি এই যে এই দুইটা বস্তুতে মোট চার্জের পরিমাণ কত? মোট চার্জ, এই দুইটা বস্তুতে মোট চার্জ কত? মোট চার্জ, তাহলে দেখো এই যে কিউজি প্লাস কিউএস কত? 0। মোট চার্জের পরিমাণ কত হবে? 0 হবে। এখন তোমাকে বলা হয়েছে এই সিল্ক বা রেশমি কাপড় দ্বারা এই কাঁচকে ঘষা দেওয়া হয়েছে। তাহলে সিল্ক বা রেশমি কাপড় দ্বারা কাঁচকে যদি আমরা ঘষা দেই, আমরা জানি যে কি ঘটনা ঘটে। তাহলে সিল্ক বা রেশমি কাপড় দ্বারা এই কাঁচকে যদি তুমি ঘষা দাও, তাহলে এই যে ঘষা হলে, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম যে ঘষা হলে, এই সিল্ক বা রেশমি কাপড় দ্বারা কাঁচকে ঘষা হলে, তাহলে কিন্তু এরা আর চার্জ নিরপেক্ষ থাকে না। চার্জ নিরপেক্ষ থাকে না। আমরা জানি এই সিল্ক বা রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কাঁচের থেকে বেশি। তাহলে সিল্ক বা রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি যখন বেশি, তাহলে দেখো এই কাঁচ থেকে ঘষা দেওয়ার ফলে সিল্ক বা রেশমি কাপড় দ্বারা কাঁচকে যখন ঘষা হয়, ঘষলে কি হয়? এই কাঁচ থেকে ইলেকট্রন বের হয়ে সিল্ক বা রেশমি কাপড়ে চলে যায়। কেন? কারণ সিল্ক বা রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি। এবার তুমি মনে করো যে 5টা ইলেকট্রন এখান থেকে গেছে, 5টা ইলেকট্রনে স্থানান্তর হয়েছে, 5টি ধরে নিলাম আমরা যে 5টি ইলেকট্রনে স্থানান্তর হয়েছে। তাহলে তুমি চিন্তা করো তো এবার, এই সিল্ক বা রেশমি কাপড় কি এখন চার্জ নিরপেক্ষ? না, সিল্ক রেশমি কাপড় এখন চার্জ নিরপেক্ষ না। এখানে 5টা ইলেকট্রন আসছে, তাহলে 5টা ইলেকট্রন এখানে বেশি, এখন 5টা ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ আছে এখানে। তাহলে 5 ইন্টু একটা ইলেকট্রনের চার্জ কত? -1.6 10⁻19 কুলম্ব। প্রকৃতি সহ যদি আমরা লিখি ইলেকট্রনের চার্জ মাইনাস, তাহলে দেখো 5টা ইলেকট্রনের চার্জ কত হবে? তুমি গুণ করে দিলেই পেয়ে যাবা।
গুণ করে দিলেই পেয়ে যাবে। এবার বলো এই কাজ কি এখন চার্জ নিরপেক্ষ? না, এখান থেকে 5টা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে 5টা ইলেকট্রন যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে বলো তো এই 5টা ইলেকট্রন বের হয়ে যাওয়ার কারণে এখানে 5টা প্রোটন এখন বেশি, 5টা প্রোটন বেশি, 5টা ইলেকট্রনের ঘাটতি এখানে, তার মানে এখন 5টা প্রোটন এখানে বেশি আছে, ইলেকট্রনের থেকে প্রোটন বেশি। তাহলে 5 × 1.6 10⁻19 এখন এই বস্তুতে চার্জের পরিমাণ। এখন যদি তোমাকে আমি বলি যে এই যে সিস্টেমে বা এই দুইটা বস্তুতে মোট চার্জের পরিমাণ কত, মোট চার্জ এই দুইটা বস্তুতে মোট চার্জের পরিমাণ কত, তাহলে মোট চার্জের পরিমাণ তাহলে কিউজি কাচে মোট চার্জ প্লাস কিউএস সিল্কে মোট চার্জ। এবার খেয়াল করো, তুমি যদি এটা গুণ করে ফেলো তাহলে কাচে মোট চার্জ 5 × 1.6 × 10⁻19 তাহলে কত হবে 8 × 10⁻19 এত কুলম, প্লাস যোগ করতেছি প্লাস, তাহলে 5 × এখানেও কিন্তু একই কিন্তু সেটা মাইনাস, প্রকৃতিটা কি, প্রকৃতিটা হচ্ছে মাইনাস, প্রকৃতিটা মাইনাস 10⁻19 কুলম। 5 × 1.6 10⁻19 দিলে ওইটাই আসবে কিন্তু প্রকৃতিটা কি মাইনাস। তাহলে দেখো প্লাস মাইনাসে এখানে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে এখানে তুমি মাইনাস দিতে পারো, এই যে প্লাস মাইনাসে আমি যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে প্লাস মাইনাসে এখানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে যদি মাইনাস হয় কেটে গিয়ে কত থাকবে, কেটে গিয়ে থাকবে 0। তাহলে বলো মোট চার্জের পরিমাণ কি চেঞ্জ হলো? ঘষা দেওয়ার পূর্বে মোট চার্জ কত ছিল, 0। ঘষার পরে এই যে সিল্ক রেশমি কাপড় দ্বারা কাজ ঘষার পরে মোট চার্জ কত, 0। মোট চার্জের কি কোনো পরিবর্তন হয়েছে? না, মোট চার্জের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু দেখো ঘষা দেওয়ার পূর্বে এরা চার্জ নিরপেক্ষ ছিল, এবার সিল্ক দ্বারা যখন আমরা ঘষা দিছি কাজকে তখন কিন্তু সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত, কাজ ধনাত্মক চার্জে চার্জিত, কিন্তু মোট চার্জ অপরিবর্তনীয়, মোট চার্জ কিন্তু এখনো 0 আছে। তাহলে এটাই আধানের নিত্যতা সূত্র বা আধানের সংরক্ষণশীলতায় বলা হইতেছে যে আধান সৃষ্টি নতুন করে সৃষ্টি হয় না, আধান ধ্বংস হয় না, শুধুমাত্র স্থানান্তর হয়। দেখো জাস্ট এখানে স্থানান্তর হয়েছে, এখান থেকে ইলেকট্রন এখানে গেছে, ইলেকট্রনগুলো এখানে ছিল, এই বস্তু থেকে ওই বস্তুতে জাস্ট স্থানান্তর হয়েছে, নতুন কোনো আধান সৃষ্টি হয় নাই বা কোনো আধান এখানে ধ্বংস হয় নাই। আর মোট চার্জ সর্বদা কি থাকে, মোট চার্জ অপরিবর্তনীয়। অর্থাৎ এই ঘষার পূর্বে মোট চার্জ এখানে ছিল 0, ঘষার পরেও এই সিস্টেমে এই দুইটা বস্তুকে একসাথে যদি আমরা সিস্টেম বিবেচনা করি তাহলে সিস্টেমে মোট চার্জ 0। আশা করি তোমরা আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন একদম ক্লিয়ার হয়ে গেছো, এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই কারো। দেখো এরপরে আমরা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক তড়িৎ আবেশ নিয়ে পড়াশোনা করব। দেখো আবেশ এই কথাটা শুনলেই আমাদের মধ্যে কেমন একটা ফিল চলে আসে যে আবেশ, ঠিক আছে, কারণ এই আবেশ ওয়ার্ডটার সাথে এমনি থেকে আমরা আমাদের স্বাভাবিক লাইফেও পরিচিত, যে আমাদের মাঝে মাঝে বলা হয় যে ওর সাথে থেকে আমরা খারাপ হয়ে গেছি বা ওর সাথে থেকে ভালো হয়ে গেছি। ভালো খুব কমই হই আমরা, ঠিক আছে, আমরা খারাপ হই, মানুষের সাথে মিশে আমরা খারাপ হই বেশি, ভালো আমরা খুবই কমই হই, ঠিক আছে, যে ওর সাথে ঘুরে ঘুরে আমি খারাপ হয়ে গেছি, ওর সাথে ঘুরে ঘুরে আমি এটা শিখছি, আমরা এটা সচরাচরই, ঠিক আছে, শুনে থাকি। এবার দেখো আবেশ ব্যাপারটা কি, মানে আবেশিত হওয়া এই ব্যাপারটা কি, আবেশিত হওয়া মানে ওর গুণগুলো তোমার মধ্যে চলে আসা, ঠিক আছে, ওর কিছু হ্যাবিট তোমার মধ্যে চলে আসা, যে একজনের সাথে থাকতে 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 তার কিছু হ্যাবিট তুমিও ওই জিনিসগুলো করা শুরু করো, আবেশিত হও তার ওই গুণ দ্বারা, সেটা খারাপ গুণ হতে পারে ভালো গুণ হতে পারে, সেটা দ্বারা তুমি কি হও, আবেশিত হও, তার গুণ তোমাকে প্রভাবিত করে, ঠিক আছে। তাহলে চার্জের ক্ষেত্রে এই যে তড়িৎ আবেশ বলতে আমরা আসলে কি বুঝবো, যে তড়িৎ আবেশ দেখো তড়িৎ আবেশ প্রক্রিয়া আসলে আমরা কি করি, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় একটা চার্জিত বস্তু দ্বারা একটা চার্জ নিরপেক্ষ বস্তুকে আমরা চার্জিত করি। তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কি করি, একটা চার্জ নিরপেক্ষ বস্তু আছে, ওখানে চার্জ নাই, ওখানে কোনো চার্জ নাই মানে কি, প্রোটন ইলেকট্রন আছে কিন্তু সমান সমান, প্রোটন ইলেকট্রন আছে ওই বস্তুতে কিন্তু সেটা কি সমান সমান, মোট চার্জ সামগ্রিকভাবে 0। এবার আমরা কি করব, একটা চার্জিত বস্তুর প্রভাব দ্বারা, চার্জিত বস্তু দ্বারা ওকে আবেশিত করব, চার্জিত বস্তু দ্বারা ওকে আবেশিত করে চার্জিত করে ফেলবো। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তড়িৎ আবেশ। এই প্রক্রিয়াটার নাম কি, তড়িৎ আবেশ। কিন্তু কন্ডিশন আছে, আমরা স্পর্শ করাইতে পারবো না, এই চার্জিত বস্তুকে চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে স্পর্শ করাইতে পারবো না। চলো আমরা তড়িৎ আবেশ কি আগে লিখে ফেলি, যে একটি আহিত বস্তু মানে কি, আহিত বস্তু মানেই চার্জিত বস্তু। একটা আহিত বস্তুকে অপর একটি
অনাহিত বস্তুর কাছাকাছি নিয়ে এসে, অনাহিত বস্তুর কাছাকাছি নিয়ে আসলে অবশ্যই স্পর্শ ছাড়া, স্পর্শ করানো যাবে না, কাছাকাছি নিয়ে আসছি কিন্তু স্পর্শ করানো যাবে না, ঠিক আছে, স্পর্শ করানো যাবে না, স্পর্শ করানো যাবে না। তাহলে একটা আহিত বস্তুকে কি করছি, অপর একটি চার্জ নিরপেক্ষ বা অনাহিত, অনাহিত মানে চার্জ নিরপেক্ষ বস্তুর কাছাকাছি নিয়ে আসলে স্পর্শ করা যাবে না, মানে নিয়ে আসলে কি হবে, আহিত বস্তুর প্রভাবে, এই আহিত বস্তুর প্রভাবে, আহিত বস্তুর প্রভাবে অনাহিত বস্তু বা চার্জ নিরপেক্ষ বস্তু, অনাহিত বস্তুর সাময়িকভাবে মানে অস্থায়ীভাবে, অস্থায়ী, এটা স্থায়ীভাবে চার্জিত কিন্তু হবে না, অনাহিত বস্তুর সাময়িকভাবে চার্জিত হওয়ার প্রক্রিয়াকে, চার্জিত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, প্রক্রিয়াকে তড়িৎ আবেশ বলতেছি, এটাকে আমরা বলতেছি তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ বলে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এই একটা বস্তু আছে আমাদের, এই আমাদের একটা বস্তু, এইখানে এই যে দূরে আরেকটা বস্তু আছে আমাদের, দূরে আমাদের আরেকটা বস্তু আছে। তাহলে এই বস্তুটা মনে করো, এই বস্তুটা চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ মানে কি, এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এরকম সমান সমান যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই কি আছে, ইলেকট্রন আছে এই বস্তুতে। তাহলে এটা একটা চার্জ নিরপেক্ষ বস্তু, এই বস্তুটা কি চার্জ নিরপেক্ষ। ওই দূরে আমাদের একটা চার্জিত বস্তু আছে, তো আমরা ধরে নিলাম এই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত, এই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত। এখন ওই ধনাত্মক চার্জে এই যে আহিত বস্তু, এই আহিত বস্তুকে তুমি যদি এই চার্জ নিরপেক্ষ বস্তুর কাছাকাছি নিয়ে আসো তাহলে কি ঘটনা ঘটবে, ধরো এই আহিত বস্তুকে আমি এই চার্জ নিরপেক্ষ বস্তুর কাছাকাছি নিয়ে আসলাম, তাহলে কাছাকাছি নিয়ে আসলে কি ঘটবে, দেখো এই বস্তু, এই যে এই বস্তুর মধ্যে যে ধনাত্মক চার্জগুলো আছে, আমরা কি জানি বলতো, আমরা জানি যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জগুলোকে কি করে, আকর্ষণ করে। তাহলে এই যে চার্জিত বস্তুর মধ্যে যে ধনাত্মক চার্জগুলো আছে, এই ধনাত্মক চার্জগুলো কি করবে, এই যে চার্জ নিরপেক্ষ বস্তুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে আকর্ষণ করবে, এখন আকর্ষণ করবে। আর এই বস্তুতে যে ধনাত্মক চার্জগুলো আছে তাদেরকে কি করবে, তাদেরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। এটা আমরা জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে চার্জিত বস্তুর ধনাত্মক চার্জগুলোর ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিবে আর ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরে পাঠায় দিবে। তাহলে এই বস্তুটা এখন এই অবস্থায় কিন্তু থাকবে না, এই বস্তুটা এখন এই অবস্থায় থাকবে না। দেখো এই যে ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে কিন্তু এই প্রান্তে নিয়ে চলে আসবে, ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে এই প্রান্তে নিয়ে চলে আসবে, আর ধনাত্মক চার্জগুলোকে কি করবে, বিকর্ষণ করে দূরের প্রান্তে পাঠায় দিবে, ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরের প্রান্তে পাঠায় দিবে। তাহলে এই চার্জিত বস্তুর ধনাত্মক চার্জগুলো এই ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে কাছে নিয়ে টেনে নিয়ে আসছে আর ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরের প্রান্তে পাঠিয়ে দিছে। এবার দেখো এই বস্তুটা কিন্তু এখন সাময়িকভাবে চার্জিত, এই বস্তুর এই প্রান্তটা ঋণাত্মক চার্জে চার্জিত, এই প্রান্তটা ধনাত্মক চার্জে চার্জিত, ঠিক আছে। এই বস্তুটা কিন্তু এখন সাময়িকভাবে চার্জিত। এখন সাময়িকভাবে কেন বলা হইতেছে, দেখো যখনই এই বস্তুটাকে আমরা সরাই নিব, এই চার্জিত বস্তুটাকে এখান থেকে আবার সরাই নিব, এ কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমি যদি এই চার্জিত বস্তুটাকে এখান থেকে সরাই নেই, দেখো এই ইলেকট্রনগুলোকে কেউ কিন্তু আর আকর্ষণ করে টেনে ধরে থাকবে না, তখন আবার এরা আগের মতো হয়ে যাবে, পরস্পরের সাথে, ঠিক আছে, নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে আমরা এই চার্জিত বস্তুর উপস্থিতিতে দেখো এই চার্জ নিরপেক্ষ বস্তুটা সাময়িকভাবে চার্জিত হয়েছে, এই সাময়িকভাবে চার্জিত হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, এটাকেই বলতেছি আমরা তড়িৎ আবেশ। এবার খেয়াল করো, যদি আমরা ঋণাত্মক চার্জে চার্জিত কোনো বস্তুকে নিয়ে আসতাম, মনে করো এইখানে আমাদের একটা বস্তু আছে, দূরে আর একটা বস্তু আছে, তো এই বস্তুটা আমাদের ঋণাত্মক চার্জে চার্জিত, এই বস্তুটা আমাদের চার্জ নিরপেক্ষ, এরকম প্লাস মাইনাস সমান সমান আছে, আর দূরে আমাদের একটা ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু আছে,
ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু আছে। এখন আমরা কি করলাম, এই ঋণাত্মক চার্জের চার্জিত বস্তুটাকে এই যে অনাহিত বস্তুর কাছাকাছি নিয়ে এসে স্থাপন করলাম, অথবা একেই নিয়ে গিয়ে ওখানে স্থাপন করলাম। তাহলে কাছাকাছি স্থাপন করার সাথে সাথে কি ঘটবে, দেখো এই যে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু, এর ভিতরে যে ঋণাত্মক চার্জগুলো আছে সে কি করবে, এই বস্তুর ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করবে আর ঋণাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করবে। তাহলে কি ঘটবে, এই চার্জ নিরপেক্ষ বস্তুর ধনাত্মক চার্জগুলো এই যে নিকট প্রান্তের দিকে চলে আসবে, নিকট প্রান্তের দিকে চলে আসবে, আর ঋণাত্মক চার্জগুলো দূরের প্রান্তে চলে যাবে, বিকর্ষণের কারণে দূরের প্রান্তে চলে যাবে। তার মানে এই বস্তুটা কি হবে, এই বস্তুটা সাময়িকভাবে চার্জিত হবে, সাময়িকভাবে কি হবে, চার্জিত হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি তড়িৎ আবেশ। অবশ্যই কি করানো যাবে না, স্পর্শ করানো যাবে না। স্পর্শ করাইলে কিন্তু অন্য ঘটনা ঘটবে, সেটাও আমরা দেখব। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে আহিত বস্তুটাকে নিয়ে এসে তড়িৎ আবেশ প্রক্রিয়াটাকে ঘটানো হইতেছে, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় যে আহিত বস্তুর প্রভাবে একটা চার্জ নিরপেক্ষ বস্তু চার্জিত হইতেছে, যে বস্তুটার প্রভাবে, যে চার্জিত বা আহিত বস্তুর প্রভাবে একটা চার্জ নিরপেক্ষ বস্তু চার্জিত হয়ে যাইতেছে, সেই বস্তুটাকে আমরা বলি আবিষ্ট বস্তু। তাহলে এই বস্তুটার নাম কি, এই বস্তুটাকে আমরা বলি আবেশী বস্তু। এই বস্তুকে আমরা কি বলি, আবেশী বস্তু। অর্থাৎ যে বস্তুর, যে চার্জিত বস্তুর প্রভাবে একটা চার্জ নিরপেক্ষ বস্তু সাময়িকভাবে কি হয়ে যাচ্ছে, চার্জিত হয়ে যাচ্ছে। তো যার প্রভাবে হচ্ছে তাকে বলি আবেশী বস্তু। আর আবেশী বস্তুর মধ্যে যে আধানগুলো আছে, এই যে আবেশী বস্তুর মধ্যে যে আধানগুলো আছে, এই আধানগুলোকে বলা হয় আবেশী আধান। এই আধানগুলোর নাম কি, এই আধানগুলোর নাম হচ্ছে আবেশী আধান। তাহলে এখানেও তাই, এটা হচ্ছে আমাদের আবেশী বস্তু, আবেশী বস্তু। আর আবেশী বস্তুতে যে আধান থাকে, এই আধানগুলোকে আমরা বলি আবেশী আধান। এই আধানগুলোকে আমরা কি বলি, আবেশী আধান। দেখো সবাই মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও, খুবই মজা কিন্তু এগুলো। এবার দেখো, এই আহিত বস্তুর প্রভাবে যে চার্জ নিরপেক্ষ বস্তুটা সাময়িকভাবে চার্জিত হয়ে যাচ্ছে, দেখো এটা চার্জ নিরপেক্ষ ছিল, এই আহিত বস্তুর প্রভাবে চার্জিত হয়ে গেছে। তাহলে যে চার্জ নিরপেক্ষ বস্তুটা এই আহিত বস্তুর প্রভাবে চার্জিত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি আবিষ্ট বস্তু। সেই বস্তুর নাম কি, সেই বস্তুর নাম হচ্ছে আবিষ্ট বস্তু। এটাকে আমরা বলি আবিষ্ট বস্তু, যে চার্জ নিরপেক্ষ বস্তুটা চার্জিত হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের আবিষ্ট বস্তু, এই বস্তুটা আমাদের আবিষ্ট বস্তু। আবিষ্ট বস্তুতে দুই ধরনের আধান আছে। এই যে আবিষ্ট আধান, যাদেরকে আমরা বলতেছি কি আবিষ্ট আধান, তাহলে আবিষ্ট বস্তুতে যে আধানগুলো আছে এগুলো আবিষ্ট আধান। এবার তুমি খেয়াল করো, এই যে আবিষ্ট বস্তুর আধান, এগুলো হচ্ছে আবিষ্ট বস্তুর আধান, এই যে এগুলো আবিষ্ট বস্তুর আধান। তাহলে এদেরকে আমরা বলতেছি আবিষ্ট আধান, এদেরকে আমরা কি বলতেছি, আবিষ্ট আধান। এবার আবিষ্ট আধান কয় ধরনের বলো তো, দুই ধরনের। আবিষ্ট আধান কয় ধরনের, দুই ধরনের। দেখো কিছু আধান এই বস্তুটার, এই যে আহিত বস্তুর নিকট প্রান্তে টেনে ধরে আছে, আকর্ষণ করে টেনে ধরে আছে নিকট প্রান্তে, এই যে আবিষ্ট বস্তুর নিকট প্রান্তে আছে। তাহলে যখন আহিত বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হবে, সে ঋণাত্মক চার্জগুলোকে টেনে ওর নিকট প্রান্তে নিয়ে আসছে, আর এই প্রান্তটা কিন্তু দূরের প্রান্ত। তাহলে নিকট প্রান্তে যে আধানগুলো থাকে, এই আধানগুলোকে, এই যে এই আধানগুলোকে আমরা বলি, যে এই আধান, এখানে যে আধানগুলো আছে এই আধানগুলোকে আমরা বলবো বদ্ধ আধান। এই আধানগুলোকে আমরা কি বলি, এই আধানগুলোকে আমরা বলি বদ্ধ আধান। কেন বদ্ধ আধান, এই দেখো আবেশী বস্তু, এই আবেশী বস্তু এই আধানগুলোকে কিন্তু টেনে ধরে আছে, টেনে ধরে আছে, আকর্ষণ করে আছে। এরা চাইলেও কিন্তু কোথাও যেতে পারবে না। এই নিকট প্রান্তে এই আবেশী বস্তু, এই আধানগুলোকে, আবেশী বস্তু আধানগুলো, এই আধানগুলোকে কিন্তু আকর্ষণ করে টেনে ধরে আছে, এরা চাইলেও কোথাও যেতে পারবে না। এবার দূরের প্রান্তে যে আধানগুলো আছে, খেয়াল করো, এই যে দূরের প্রান্তে আমাদের যে আধানগুলো আছে, এই যে দূরের প্রান্তে যে আধানগুলো আছে, এই আধানগুলোকে আমরা বলি মুক্ত আধান। এই আধানগুলোকে আমরা কি বলি, এই আধানগুলোকে মুক্ত আধান বলি। কেন এদেরকে মুক্ত আধান বলা হইতেছে, দেখো দূরের প্রান্তে যে আধানগুলো আছে এদেরকে আমরা বলতেছি মুক্ত আধান। কেন এদেরকে মুক্ত আধান বলা হইতেছে, দেখো এই জন্যই মুক্ত আধান বলা হইতেছে, এই আধানগুলো যদি আমরা একটা পরিবাহী দিয়ে বা যাওয়ার একটা রাস্তা করে দিতাম, এরা বিকর্ষণের কারণে কিন্তু চলে যেত, এরা বিকর্ষণের জন্য চলে যাইতো। কারণ এই যে আবেশী বস্তুর আধানগুলো, আবেশী আধানগুলো এদেরকে কিন্তু বিকর্ষণ করতেছে, এরা যাওয়ার জায়গা পাওয়ার জন্য কিন্তু এইখানে এখন পর্যন্ত আছে। তুমি যদি একটা পরিবাহী তার সংযোগ করে দিতা, ধরো ভূমির সাথে সংযোগ করে দিছে, আধানগুলো এখানে কিন্তু থাকতো না, আধানগুলো এখান থেকে চলে যেত। এই জন্য আধানগুলোকে আমরা কি বলি, এই দূরের প্রান্তের আধানগুলোকে আমরা মুক্ত আধান বলি। তাহলে আবিষ্ট আধান কয় ধরনের, দুই ধরনের, বদ্ধ আধান, মুক্ত আধান।
আবেশী বস্তু নিকট প্রান্তে যে আধানগুলো থাকে এগুলোকে আমরা বলি বদ্ধ আধান, আর আবেশী বস্তু দূরের প্রান্তে যে আধানগুলো থাকে এগুলোকে আমরা বলি মুক্ত আধান। একইভাবে এখানেও দেখো, তাহলে এই যে আধানগুলো এখানে আছে এই আধানগুলোর নাম কি? এই আধানগুলোর নাম বদ্ধ আধান। এই আধানগুলোর নাম কি? বদ্ধ আধান। আর দূরের প্রান্তে যে আধানগুলো আছে এদের নাম কি? এদের নাম মুক্ত আধান। এদের নাম মুক্ত আধান। আশা করি তোমরা তড়িৎ আবেশ ক্লিয়ার। আশা করি তড়িৎ আবেশ নিয়ে আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না, তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। এবার দেখো, এবার আমরা এই তড়িৎ আবেশ প্রক্রিয়ায় বস্তুকে স্থায়ীভাবে চার্জিত করতে চাই। এটা তো দেখো সাময়িক, আমরা যদি এই বস্তুটাকে এখান থেকে সরাই নেই আবার চার্জ নিরপেক্ষ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কোনো একটা বস্তুকে আমরা স্থায়ীভাবে চার্জিত করতে চাই, তড়িৎ আবেশ প্রক্রিয়ার মাধ্যমেই করব। তো সেক্ষেত্রে আমাকে আরও কিছু টেকনিক ইউজ করতে হবে, আরও তড়িৎ আবেশের সাথে সাথে আরও কিছু টেকনিক ইউজ করতে হবে। তো চলো এবার আমরা দেখি যে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো একটা বস্তুকে আমরা কিভাবে স্থায়ীভাবে চার্জিত করে ফেলতে পারি। তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় তড়িৎ আবেশ প্রক্রিয়ায় তড়িৎ আবেশ প্রক্রিয়ায় চার্জ নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করুন। আমরা প্রথমে ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই। ধনাত্মক চার্জে চার্জিতকরণ বা আহিতকরণ, চার্জিতকরণ। তাহলে আমরা ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই। এবার দেখো, তাহলে আমাদের এইখানে আমাদের ধরো একটা বস্তু আছে, এই হচ্ছে আমাদের একটা বস্তু। তাহলে এই বস্তুটা কি? চার্জ নিরপেক্ষ। এই বস্তুটা কি? চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এখানে প্লাস মাইনাস সমান সমান, প্রোটন ইলেকট্রন সমান সমান। ধরো আমরা চারটায় এই কয়টায় দেখাইছি, প্রোটন ইলেকট্রন এখানে সমান সমান আছে। এবার এই বস্তুটাকে আমি কি করতে চাই? ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই স্থায়ীভাবে। কোন প্রক্রিয়ায়? তড়িৎ আবেশ প্রক্রিয়ায়। তাহলে প্রথমে এখানে তড়িৎ আবেশ ঘটাতে হবে। তো তড়িৎ আবেশ ঘটানোর জন্য আমার একটা চার্জিত বস্তু লাগবে। এবার দেখো, তুমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাও এই বস্তুটাকে, তাহলে তোমাকে কি করতে হবে? ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু নিয়ে আসতে হবে। কেন? দেখো একটু পরেই তুমি বুঝতে পারবা কেন ঋণাত্মক চার্জের বস্তু তোমাকে নিয়ে আসতে হবে। এবার তুমি ঋণাত্মক চার্জের চার্জিত বস্তু কোথায় পাবা? ঋণাত্মক চার্জের চার্জিত বস্তু, আচ্ছা ধরো ওই যে সিল্কের কাপড়কে আমরা যদি নিয়ে আসি, সিল্ক আর কাচদণ্ড ঘষলে কি হয়? সিল্কের কাপড় ইলেকট্রন আসক্তি বেশি, সে কাছ থেকে ইলেকট্রন নিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। তাহলে আমরা ধরো একটা সিল্কের কাপড় নিলাম, একটা কাচদণ্ড নিলাম, কিছুক্ষণ ঘষা দিলাম, ঘষা দেওয়ার পরে সিল্কের কাপড় কি হয়ে গেছে? ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে। তাহলে সেই সিল্কের কাপড়কে ধরো আমরা এখানে নিয়ে আসছি, সেই সিল্কের কাপড়কে আমরা ধরো এখানে নিয়ে আসছি। এটা মনে করো সিল্কের কাপড়, এটা ধরো সিল্কের কাপড়। এই যে আমাদের সিল্কের কাপড় কোন চার্জে চার্জিত? ঋণাত্মক চার্জে চার্জিত। এটা হচ্ছে আমাদের সিল্কের কাপড়। অথবা আমরা হচ্ছে পশমি কাপড় দ্বারা প্লাস্টিককে ঘষা দিতে পারি, তাহলে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি পশমি কাপড় থেকে বেশি, প্লাস্টিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে। সেই প্লাস্টিক দণ্ডটাকে তুমি এখানে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা ধরো আমাদের সেই প্লাস্টিক দণ্ড বা সেই রেশমি কাপড়, যেটাকে আমরা ঘষা দেওয়ার মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে কি করছি? ঋণাত্মক চার্জে চার্জিত করছি। এবার তুমি এখানে নিয়ে আসার ফলে দেখো কি ঘটনা ঘটবে। এখানে যখন তুমি নিয়ে আসবা কি ঘটনা ঘটবে? তড়িৎ আবেশের কারণে দেখো এই চার্জগুলোর প্রভাবে, এই আবেশী বস্তুর চার্জগুলোর প্রভাবে এর ধনাত্মক চার্জগুলো, খেয়াল করো, এর ধনাত্মক চার্জগুলো এই নিকট প্রান্তে চলে আসবে। ধনাত্মক চার্জগুলো নিকট প্রান্তে চলে আসলো, আর ঋণাত্মক চার্জগুলো দূরের প্রান্তে চলে গেল। তাহলে ধনাত্মক চার্জগুলো নিকট প্রান্তে চলে আসলো, ঋণাত্মক চার্জগুলো দূরের প্রান্তে কিন্তু চলে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আধান, এই আধানগুলোর নাম কি? যেগুলো নিকট প্রান্তে আছে এই আধানগুলোকে আমরা বলতেছি, অবশ্যই এগুলো আবিষ্ট আধান, কিন্তু এগুলো বদ্ধ আধান। এগুলো কিন্তু এখান থেকে সরতে পারবে না। কেন? কারণ আকর্ষণ করে টেনে ধরে আছে। আর এরা কি? মুক্ত আধান। এরা যাওয়ার রাস্তা পাইলেই কিন্তু কি হবে? এখান থেকে চলে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি এই যে বস্তু, এটা ধরো আমাদের চিত্র 1, এখান থেকে আমরা চিত্র 1। এবার এই যে মুক্ত আধান যেগুলো আছে দেখো, তাহলে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসছিলাম। ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু কেন নিয়ে আসছিলাম? আমরা ঋণাত্মক চার্জের বস্তু নিয়ে আসছিলাম এটাকে ধনাত্মক চার্জে চার্জিত করবো, অর্থাৎ ধনাত্মক চার্জগুলোকে এই বস্তুতে রাখবো আর ঋণাত্মক চার্জগুলোকে বের করে দিব।
ঋণাত্মক চার্জ বের করে দিব, ঋণাত্মক চার্জকে বের করে দেওয়ার জন্য ওকে দূরের প্রান্তে নিয়ে যেতে হবে, ওকে মুক্ত আধান হিসেবে রাখতে হবে। আমরা সেটাই করছি, এই জন্য আমরা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসছি, যাতে যেই বস্তুটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই তার ঋণাত্মক আধানগুলো মুক্ত আধান হিসেবে থাকে, দূরের প্রান্তে থাকে, যাতে সেগুলোকে আমাদের কি করা হয়, বের করা ইজি হয়। এবার আমরা কি করব দেখো, এবার আমরা এই যে আমাদের যে চার্জ নিরপেক্ষ বস্তুটা ছিল, যাকে আমরা ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, তার দূরের প্রান্ত, এই যে চিত্র 2 তার দূরের প্রান্তকে আমরা ভূমির সাথে ভূ সংযোগ দিয়ে দিব। এই যে ভূমির সাথে সংযোগ দিয়ে দিব, অথবা হাত দ্বারা স্পর্শ করবো, আমরা নিজেরাও তড়িৎ পরিবাহী, ঠিক আছে, আমরা কিন্তু পরিবাহী। তাহলে একটা পরিবাহী তার দ্বারা ভূমির সাথে সংযোগ দিয়ে দিলাম, পরিবাহী তার দ্বারা, এটা একটা পরিবাহী তার, এটা ভূমির সাথে সংযোগ দিয়ে দিলাম। এবার দেখো ভূমির সাথে সংযোগ দিয়ে দিলে কি হবে, ভূমির সাথে সংযোগ দিয়ে দিলে পৃথিবীর বিভব আসলে 0। আর এখানে বিভব আসলে তোমরা এখনো জানো না, জাস্ট শুধু মনে রাখো এইটুকু যে ভূমির সাথে সংযোগ দিয়ে দিলে এই যে মুক্ত আধান, দেখো এরা যাওয়ার রাস্তা পাইছে, কিন্তু এরা চলে যাবে, এই যে যাওয়ার রাস্তা পাইছে। তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো কি হবে, ইলেকট্রনগুলো কিন্তু ভূমিতে চলে যাবে। ইলেকট্রনগুলো এই দূরের প্রান্তে যে ইলেকট্রনগুলো আছে মুক্ত আধান হিসেবে, ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে, ভূমিতে চলে যাবে। তাহলে ইলেকট্রনগুলো ভূমিতে চলে গেল। ইলেকট্রনগুলো যদি ভূমিতে চলে যায়, বলো এখানে কি আর ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন নাই, এই ইলেকট্রনগুলো ভূমিতে চলে গেছে। এবার আমরা কি করব, ইলেকট্রনগুলো যখন ভূমিতে চলে যাবে, খেয়াল করো, ইলেকট্রনগুলো মনে করো ভূমিতে চলে গেছে, এই যে চিত্র 3, ইলেকট্রনগুলো ভূমিতে চলে গেছে। এরপর আমরা কি করলাম, কানেকশনটাকে বিচ্ছিন্ন করলাম, কানেকশনটাকে কি করছি, বিচ্ছিন্ন করে দিছি। এটা হচ্ছে আমাদের চিত্র 3, ভূমির সাথে যে সংযোগ দিছিলাম এই সংযোগকে আমরা কি করে দিছি, বিচ্ছিন্ন করে দিছি। এবার সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার আমরা কি করব, লাস্টে এই যে বস্তুটাকে আমরা নিয়ে আসছিলাম, এই যে প্লাস্টিক দণ্ড যেটাকে আমরা নিয়ে আসছিলাম আবেশ প্রক্রিয়া ঘটানোর জন্য, এই প্লাস্টিক দণ্ডটাকে যদি আমরা এবার এখান থেকে সরায় ফেলি, এটাকে আমরা সরায় ফেললাম, তাহলে সরায় ফেললে কি ঘটনা ঘটবে, দেখো এই আধানগুলো এতক্ষণ এইদিকে এই প্লাস্টিকের চার্জগুলো, প্লাস্টিক দণ্ড বা যাই বলি না কারণ ঋণাত্মক চার্জ, সিল্কের কাপড়, এই ঋণাত্মক চার্জগুলো এই ধনাত্মক চার্জগুলোকে এতক্ষণ টেনে ধরেছিল। কিন্তু এখন যখন এই প্লাস্টিক বা সিল্কের কাপড়কে আমি সরাই ফেলছি এখান থেকে, এদেরকে কেউ আর টেনে ধরে আছে, না। তখন কি হবে, তখন এই চার্জগুলো এই বস্তুতে ছড়ায় যাবে, এটা হচ্ছে আমাদের চিত্র 4। এবার বলো এই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে কি হয় নাই, এই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে কি হয় নাই, অবশ্যই ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, তাহলে দেখো ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য আমরা কাকে নিয়ে আসছিলাম, ঋণাত্মক চার্জে চার্জিত একটা বস্তু নিয়ে আসছিলাম আবেশ প্রক্রিয়া ঘটানোর জন্য। কেন ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসছিলাম, যাতে চার্জ নিরপেক্ষ যে বস্তুটা আছে তার ঋণাত্মক চার্জগুলোকে দূরের প্রান্তে পাঠাইতে পারি, ওদেরকে মুক্ত আধান করতে পারি। ওদেরকে মুক্ত আধান করে আমার কি লাভ, ওদেরকে আমি বের করে দিতে পারবো। তাহলে আশা করি আমি যে কথাগুলো বলছি এই ছবিগুলো আঁকানোর মাধ্যমে তুমি এটা ব্যাখ্যা করতে পারবা। এগুলো কিন্তু পরীক্ষায় থাকে, এখন বোর্ড পরীক্ষায় কিন্তু ঘ নাম্বারেও এগুলো কিন্তু এখন আসে। এবার তুমি তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো একটা বস্তুকে যদি ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাও, তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো একটা বস্তুকে আমরা কি করতে চাই, ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাই। তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় চার্জ নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক চার্জে চার্জিতকরণ বা আহিতকরণ, তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আমরা এবার ঋণাত্মক চার্জে একটা বস্তুকে চার্জিত করব। তাহলে আমরা একটা বস্তু ধরে নেই যে চার্জ নিরপেক্ষ একটা বস্তু আছে, মনে করো এইখানে, তাহলে এটা হচ্ছে আমাদের চার্জ নিরপেক্ষ বস্তু। এবার বলো এইটা চার্জ নিরপেক্ষ, তাহলে এখানে প্লাস মাইনাস প্রোটন ইলেকট্রন সমান, এখানে প্রোটন ইলেকট্রন সমান। এবার আমরা একে কি করতে চাই, ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাই। তাহলে বলো ঋণাত্মক চার্জে যদি চার্জিত করতে চাই, এর ধনাত্মক চার্জগুলোকে আমার বের করা লাগবে।
এর ধনাত্মক চার্জ কিছু আমার কি করতে হবে, বের করতে হবে। তাহলে ধনাত্মক চার্জ কিছু যদি আমি বের করতে চাই, ধনাত্মক চার্জগুলোকে দূরের প্রান্তে রাখতে হবে মুক্ত আধান হিসেবে। তাহলে ধনাত্মক চার্জকে দূরের প্রান্তে পাঠাবো, তাহলে এখানে এমন কাউকে নিয়ে আসতে হবে যাতে ধনাত্মক চার্জগুলোকে কি করে, বিকর্ষণ করে। তাহলে ধনাত্মক চার্জকে কে বিকর্ষণ করবে বলতো, ধনাত্মক চার্জ। তাহলে এখানে আমি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসবো। ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আমি কই পাবো, ওই যে সিল্ক আর কাচদণ্ড ঘষার ফলে সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, রেশমি কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, কিন্তু কাচ থেকে ইলেকট্রন বের করে নেওয়ার কারণে কাচ কি হয়, ধনাত্মক চার্জে চার্জিত হয়। মনে করো আমরা সেই কাচদণ্ড এখানে নিয়ে আসছি, ধরে নাও আমরা সেই কাচদণ্ড এখানে নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের কাচ, এটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সেই কাচ। তাহলে এই কাচে কি আছে, ধনাত্মক চার্জ আছে। এই কাচে এই যে ধনাত্মক চার্জ আছে, এই কাচে ধনাত্মক চার্জ আছে। আচ্ছা, এবার এই বস্তুর কাছাকাছি যখন নিয়ে আসবো, সংস্পর্শ করানো যাবে না, কিন্তু সংস্পর্শ হইলে সেটা তড়িতাবেশ হবে না, তড়িতাবেশ হবে না। তাহলে যখন কাছাকাছি নিয়ে আসছি, দেখো কাছাকাছি নিয়ে আসলে এই বস্তুতে যে চার্জগুলো আছে সেটা কিন্তু এখন এই অবস্থায় থাকবে না। এই চার্জ নিরপেক্ষ বস্তুর যে ইলেকট্রনগুলো আছে, ঋণাত্মক চার্জগুলো আছে, তারা নিকট প্রান্তে আকর্ষণের কারণে নিকট প্রান্তে চলে আসবে, আর যে ধনাত্মক চার্জগুলো আছে এদেরকে বিকর্ষণ করে কোথায় পাঠিয়ে দিবে, দূরের প্রান্তে পাঠিয়ে দিবে। আশা করি তোমরা এই ব্যাখ্যাগুলো কিন্তু লিখতে পারবা, ব্যাখ্যাগুলো লিখতে পারবা। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস নোট দিয়ে দিব কমেন্ট সেকশনে বা আমাদের গ্রুপে ক্লাস নোট দিয়ে দিব, সেখান থেকেও তোমরা ক্লাস নোটগুলো কিন্তু পেয়ে যাবা। তাহলে দেখো দূরের প্রান্তে এই ধনাত্মক চার্জগুলোকে পাঠিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের চিত্র 1। এখানে আমাদের এই ব্যাখ্যাটুকু জাস্ট লিখতে হবে যে ঘটনাটা ঘটলো। এরপরে আমরা কি করব বলতো, এই ধনাত্মক চার্জগুলোকে বের করে দিব। তাহলে বের করে দেওয়ার জন্য আমাদের একটা রাস্তা করে দিতে হবে। বের করার জন্য কি করতে হবে, একটা রাস্তা করতে হবে। তাহলে এই যে চিত্র 2, তাহলে একটা রাস্তা করব আমরা বের করার জন্য। কি করব, একটা পরিবাহী তার সংযুক্ত করে দিব এখানে। তাহলে একটা এই যে পরিবাহী তার কার সাথে, ভূমির সাথে সংযুক্ত করে দিলাম, অথবা হাত দ্বারা স্পর্শ করলাম। আমরা নিজেরাও পরিবাহী, এই প্রান্তটাকে যদি আমরা হাত দ্বারা স্পর্শ করি, ভূমিতে যদি দাঁড়ায় থাকি, তাহলে আমাদের মধ্য দিয়েও কি হতে পারে, পরিবাহী চার্জ প্রবাহিত হতে পারে, আমরাও পরিবাহী। তাহলে ভূমির সাথে সংযোগ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ভূসংযোগ এই সিম্বল দ্বারা ভূসংযোগ বোঝায়। তাহলে একটা তার দ্বারা, এটা পরিবাহী, এটা পরিবাহী তার দ্বারা ভূমির সাথে সংযোগ দিয়ে দিলাম। তাহলে কি হবে বলতো, এই ধনাত্মক আধানগুলো কই চলে যাবে, ভূমিতে চলে যাবে না। খেয়াল করো, এই যে ধনাত্মক আধান, এই ধনাত্মক আধানগুলো ভূমিতে চলে যাবে, ধনাত্মক আধান কিন্তু যেতে পারে না। এখানেই কিন্তু একটু ছোট্ট চেঞ্জ আছে, ধনাত্মক আধান চলাচল করতে পারে না। চলাচল করে কে, এক বস্তু থেকে আরেক বস্তুতে যাবে কে, ইলেকট্রন। কে যাবে, ইলেকট্রন। তাহলে এই ধনাত্মক আধান স্যার আপনি যে বললেন যে মুক্ত, এরা বের হয়ে চলে যাবে। হ্যাঁ, এরা মুক্ত, এরা যাবে, কিন্তু এরা সরাসরি যায় না, এরা পরোক্ষভাবে যায়। কি হবে, ভূমি থেকে ইলেকট্রন আসবে। এবার ভূমি থেকে ইলেকট্রন কি হবে, ভূমি থেকে ইলেকট্রন গিয়ে, দেখো এখান ভূমি থেকে মনে করো একটা ইলেকট্রন গেল, একটা ইলেকট্রন গিয়ে এই একটা প্রোটনকে খেয়ে ফেলবে, মানে ওর চার্জকে নিষ্ক্রিয় করে ফেলবে। আরো একটা ইলেকট্রন গেল, গিয়ে এই চার্জটাকে নিষ্ক্রিয় করে ফেলবে, ওকে খেয়ে ফেলবে। আরো একটা ইলেকট্রন গেল ভূমি থেকে, গিয়ে এই চার্জটাকে নিষ্ক্রিয় করে ফেলবে, মানে ওই প্রোটনটার যে চার্জ, ওই একটা ইলেকট্রন একটা ধনাত্মক চার্জকে কি করে ফেলতে পারে, নিষ্ক্রিয় করে ফেলতে পারে। আরো একটা ইলেকট্রন গেল, গিয়ে এটাকে নিষ্ক্রিয় করে ফেলবে। তাহলে এবার ভূমি থেকে ইলেকট্রন গিয়ে, এই যে ভূমি থেকে ইলেকট্রন গিয়ে এই যে দূরের প্রান্তে ধনাত্মক চার্জগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে, ধনাত্মক চার্জগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে, নিষ্ক্রিয় করে ফেলবে। তাহলে আগেরটার থেকে এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, আশা করি তোমরা ডিফারেন্সটা ধরতে পারছো। আচ্ছা, এবার কি করব বলতো, আমার ধনাত্মক চার্জগুলোকে বের করে দেওয়া শেষ, নিষ্ক্রিয় করে দেওয়া শেষ। আচ্ছা, নিষ্ক্রিয় করে দেওয়া যদি শেষ হয়, এবার আমরা কি করব, এবার আমরা সংযোগটা বিচ্ছিন্ন করে দিব। তাহলে ভূসংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, চিত্র 3। ভূসংযোগ কি করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম। ভূসংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। এবার কি করব, ওই যে আবেশী বস্তু আমরা নিয়ে আসছিলাম তড়িৎ আবেশ প্রক্রিয়া ঘটানোর জন্য, ওই যে কাচদণ্ডটাকে নিয়ে আসছিলাম, এবার এই কাচদণ্ডটাকে আমি কি করব, এই কাচদণ্ডটাকে এখান থেকে কি করব, সরায় ফেলবো। এই কাচদণ্ডকে আমি এখান থেকে সরায় ফেললাম, এই কাচদণ্ড এখানে আর নাই, এই কাচদণ্ড এখানে নাই, সরায় ফেলছি। তাহলে সরায় ফেললে কি হবে বলতো, এই যে চিত্র 4, সরায় ফেললে কি হবে, এতক্ষণ কাচদণ্ডের যে পজিটিভ চার্জগুলো ছিল এই ইলেকট্রনগুলোকে টেনে ধরেছিল, এখন এই ইলেকট্রনগুলোকে কেউ টেনে ধরে আছে না, তখন এই ইলেকট্রনগুলো কি হবে, এই বস্তুতে ছড়ায় যাবে।
এই বস্তুতে কি হবে, ইলেকট্রনগুলো ছড়ায় যাবে, অর্থাৎ এই বস্তুটা কি হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। দেখো খুবই সহজ জিনিস, খুবই মজার জিনিস। এর ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? এই ব্যাখ্যাগুলো আমার কাছে নোট আছে, আমি ক্লাস নোট কিন্তু দিয়ে দিব। তাহলে তুমি জাস্ট তোমার কাজ হচ্ছে এগুলো বোঝা, এগুলো সুন্দর মতো বোঝা, ঠিক আছে? তুমি যদি ফিজিক্স সুন্দর মতো বুঝতে পারো, ফিজিক্স কিন্তু খুবই মজার। আর যদি বুঝতে না পারো তাহলে ফিজিক্স কিন্তু সাজা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তো এই যন্ত্রের আসলে কাজ কি? এই ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রের কাজ কি? দেখো, এটা একটা যন্ত্র। তো এই যন্ত্র দিয়ে আমরা কি কাজ করি? এই যন্ত্র দিয়ে কোনো একটা বস্তুতে চার্জের উপস্থিতি, মানে চার্জ আছে কি নাই, চার্জের অস্তিত্ব, ওই বস্তুতে কি চার্জ আছে নাকি ওই বস্তুটা চার্জ নিরপেক্ষ, এইটা নির্ণয় করা যায়। এবং যদি চার্জ থাকে, বস্তুতে যদি চার্জ থাকে, তাহলে ধনাত্মক চার্জ আছে না ঋণাত্মক চার্জ আছে, অর্থাৎ চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি। আমরা কি করতে পারি? চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি। তাহলে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে বস্তুতে চার্জ আছে নাকি চার্জ নাই, চার্জের অস্তিত্ব নির্ণয় করতে পারি। আর একটা হচ্ছে যদি চার্জ থাকে তাহলে চার্জের প্রকৃতিটা কেমন, অর্থাৎ ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ, এটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, যে যন্ত্রের সাহায্যে, এই যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে চার্জের অস্তিত্ব, মানে চার্জ আছে কি নাই, চার্জের অস্তিত্ব এবং চার্জের প্রকৃতি নির্ণয় করা হয়, চার্জের প্রকৃতি নির্ণয় করা হয়, চার্জের প্রকৃতি নির্ণয় করা হয়, তাকেই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। তাকেই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র বা শুধু তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ বলি আমরা, সেটাকেই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র বলি। তাহলে এটার কাজ কয়টা? দুইটা কাজ। একটা কাজ কি? আধানের অস্তিত্ব নির্ণয়। একটা কাজ কি? আধানের অস্তিত্ব নির্ণয়, আধান আছে কি না, এই যে আধানের অস্তিত্ব নির্ণয়। আরেকটা কাজ কি? আধানের প্রকৃতি নির্ণয়। যদি আধান থাকে তাহলে তার প্রকৃতি কি, ধনাত্মক নাকি ঋণাত্মক, এই প্রকৃতি নির্ণয় আমরা করে থাকি এই যন্ত্র দ্বারা। এবার দেখো, আমরা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা দেখতে কেমন, ইলেকট্রোস্কোপ দেখতে কেমন, এইটা এবার আমরা একটু দেখতে চাই। তো স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপে কিছুই থাকে না, তেমন কিন্তু কিছুই নেই, একটা ধাতব দণ্ড থাকে। এরকম একটা ধাতব দণ্ড থাকে, এই যে একটা ধাতব দণ্ড। তো এই ধাতব দণ্ডের, ধাতব দণ্ড মানে পরিবাহী, কিন্তু এটা ধাতব দণ্ড বলতেছি, তাহলে এটা কিন্তু পরিবাহী, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চার্জ কিন্তু যাওয়া আসা করতে পারে। তো এই ধাতব দণ্ডের এক প্রান্তে ধাতব চাকতি লাগানো থাকে। ধরো এই প্রান্তে ধাতব চাকতি লাগানো আছে, এই প্রান্তে আমাদের এই যে ধাতব চাকতি লাগানো আছে, এই প্রান্তে আমাদের একটা ধাতব চাকতি লাগানো থাকে। অপর প্রান্তে দুইটা স্বর্ণপাত থাকে, দুইটা পাতলা সোনার পাত বা অ্যালুমিনিয়াম বা অন্যান্য কোনো ধাতুরও পাত হতে পারে। তাহলে অপর প্রান্তে এরকম পাতলা দুইটা স্বর্ণপাত বা সোনার পাত অথবা অ্যালুমিনিয়ামের পাত বা অন্যান্য কোনো ধাতুর পাত থাকে। এবার এই যে দেখো একটা ধাতব দণ্ড, এই ধাতব দণ্ডের এক প্রান্তে একটা ধাতব চাকতি, অপর প্রান্তে দুইটা স্বর্ণপাত বা সোনার পাত, পাতলা সোনার পাত যুক্ত থাকে। এবার এই যে ধাতব দণ্ডটার নিচের যে অংশটা আছে, এই যে নিচের যে অংশ, নিচের দিকের যে অংশ, বিশেষ করে এই স্বর্ণপাত দুইটা যে অংশের দিকে থাকে, এই অংশ দুইটাকে কি করা হয়? একটা কাঁচ পাত্রের মধ্যে প্রবেশ করানো হয়। কাঁচ পাত্রের মধ্যে প্রবেশ করানো হয়, যেখানে এই পাত্রের যে সিপিটা থাকে এটা কিন্তু অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, এইটা আমাদের অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তাহলে এটাকে আমরা একটা কাঁচ পাত্রের মধ্যে প্রবেশ করাবো। এই ধরো আমাদের সেই কাঁচ পাত্র, এই কাঁচ পাত্রের মধ্যে আমরা এই ধাতব দণ্ডের নিচের অংশটাকে প্রবেশ করাইলাম। যে সিপির মধ্য দিয়ে প্রবেশ করাইছি, এই কাঁচ পাত্রের যে সিপি বা মুখ ছিল, এইটা কিন্তু ধাতব অপরিবাহী,
এইটা কিন্তু অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, এর মধ্য দিয়ে আমরা প্রবেশ করাইছি। আচ্ছা, এখন এর মধ্য দিয়ে প্রবেশ করানো হয় কেন? এই কাঁচ পাত্রের মধ্যে রাখার কি দরকার? দেখো, বাতাসের জলীয় বাষ্প যাতে আমাদের এই যন্ত্রের কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্যই কিন্তু এইটা এই যে কাঁচ পাত্রের মধ্যে প্রবেশ করানো হয়। এবং এই ছিপিটাই যে ছিপির মধ্য দিয়ে এটাকে প্রবেশ করানো হয়েছে, সেই ছিপি কিন্তু অবশ্যই কি থাকবে? অবশ্যই অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হবে। এইটাই হচ্ছে আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ। তো এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপের এইটা হচ্ছে আমাদের ধাতব দণ্ড। এইটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ধাতব দণ্ড। ধাতব দণ্ড এইটা হচ্ছে আমাদের স্বর্ণের দুইটি পাত, স্বর্ণের পাতলা পাত বা অ্যালুমিনিয়ামের পাতও হতে পারে, অন্য ধাতুর পাতও হতে পারে। স্বর্ণের পাতলা পাত। এইটা হচ্ছে আমাদের কাঁচ পাত্র। এই কাঁচ পাত্রের মধ্যে নিচের অংশটা রাখা থাকে, কাঁচ পাত্র। এই কাঁচ পাত্রের মধ্যে আমাদের নিচের অংশ রাখা থাকে। এইটা হচ্ছে আমাদের ধাতব চাকতি। এই ধাতব দণ্ডের এক প্রান্তে ধাতব চাকতি থাকে, যেটা কিন্তু কাঁচ পাত্রের বাইরে আছে। আর এইখানে যে ছিপির মধ্য দিয়ে এটাকে প্রবেশ করানো হয়, এটা অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, অপরিবাহী একটা ছিপি, অপরিবাহী ছিপি। এটাই মোটামুটি আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, বেসিক একটা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। এবার দেখো, এই তড়িৎবীক্ষণ যন্ত্র, এই যন্ত্রটা দিয়ে আমরা কি করতেছি? এই যন্ত্রটা দিয়েই কিন্তু আমরা কোনো একটা বস্তুতে চার্জ আছে কিনা, কোনো একটা বস্তুতে আধানের অস্তিত্ব, এটা নির্ণয় করতে পারি। আবার যদি চার্জ থাকে, সেই চার্জের প্রকৃতি, সেটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেইটা কিন্তু আমরা এই যন্ত্রটা দিয়ে কি করতে পারি? নির্ণয় করতে পারি। তো চলো এবার আমরা দেখতে চাই যে এই যন্ত্রের সাহায্যে কিভাবে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায় এবং কিভাবে যদি আধান থাকে, চার্জ থাকে, তার প্রকৃতি নির্ণয় করতে পারি। তাহলে প্রথমেই আমরা দেখতে চাই যে এই যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি। তাহলে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয়, আধানের অস্তিত্ব নির্ণয়, অস্তিত্ব নির্ণয়। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা আধানের অস্তিত্ব নির্ণয় করব। এবার দেখো, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের যখন অস্তিত্ব নির্ণয় করব, আমাদের একটা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র থাকবে। তাহলে আমাদের সেই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, ধরো এইটা আমি খুব দ্রুত আঁকাচ্ছি। এইটা হচ্ছে আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। এইখানে একটা এরকম ধাতব চাকতি আছে। তাহলে এই যে আমাদের সেই ধাতব চাকতি, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব চাকতি। আচ্ছা, অপর প্রান্তে কি আছে? অপর প্রান্তে পাতলা দুইটা সোনার পাত আছে। এই যে পাতলা দুইটা সোনার পাত থাকবে অপর প্রান্তে। এই ধরো পাতলা দুইটা সোনার পাত, স্বর্ণপাত আছে, পাতলা দুইটা স্বর্ণপাত আছে। আচ্ছা, এবার এই যন্ত্রটাকে কি করা হয়েছে? কাঁচ পাত্রের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এই যে কাঁচ পাত্রের মধ্যে রাখা হয়েছে। ধরো এই যে কাঁচ পাত্রের মধ্যে আমরা এই যন্ত্রটাকে রেখে দিচ্ছি, যন্ত্রের নিচের অংশটাকে কাঁচ পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এই যে আমাদের স্বর্ণপাত যে তড়িৎবীক্ষণ যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করব? এই যন্ত্রের সাহায্যে আমরা একটা বস্তুতে চার্জ আছে নাকি চার্জ নাই, পরীক্ষণীয় একটা বস্তু নিয়ে আসবো, সেটাতে কি চার্জ আছে নাকি চার্জ নাই, সেটা আমরা দেখতে চাই। এবার সবার আগে যে জিনিসটা দেখতে হবে, দেখো এই স্বর্ণপাত যন্ত্র নিজে কিন্তু এখন চার্জ নিরপেক্ষ, নিজে কি চার্জ নিরপেক্ষ। এই স্বর্ণপাত যন্ত্র কিন্তু এখন চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ এর অর্থ কি? এখানে যতগুলো ধনাত্মক চার্জ আছে এই যন্ত্রের মধ্যে, ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ আছে। এই যে ধাতব দ্বন্দ্বটা খেয়াল করো, তাহলে ধরো এইখানে যতগুলো প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এভাবে এই যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এখানেও কিন্তু তাই, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, স্বর্ণের যে পাতগুলো আছে। তাহলে এটা একটা চার্জ নিরপেক্ষ এই যন্ত্র, এখন চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা যখন আধানের অস্তিত্ব নির্ণয় করব, আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে চার্জ নিরপেক্ষ রাখতে হবে। আমরা চার্জ নিরপেক্ষ রাখলাম। এবার আমরা একটা অজানা বস্তু নিয়ে আসবো, পরীক্ষণীয় বস্তু নিয়ে আসবো, যে বস্তুটাকে কি করতে চাই আমরা? যে বস্তুটা চার্জিত কিনা এটা জানতে চাই। এই হচ্ছে আমাদের পরীক্ষণীয় বস্তু। এই পরীক্ষণীয় বস্তুকে কি করব? এই ধাতব চাকতির কাছাকাছি নিয়ে এসে বসাবো। তো এই ধাতব চাকতির কাছাকাছি যখন পরীক্ষণীয় বস্তুকে তুমি বসাবা, দেখো যদি এরকম হয়, যদি বস্তুটিতে চার্জ থাকে, যদি পরীক্ষণীয় বস্তু বা অজানা বস্তু, যদি পরীক্ষণীয় বস্তুতে কি থাকে? পরীক্ষণীয় বস্তুতে চার্জ থাকে, বস্তুতে চার্জ থাকে, সেটা ধনাত্মক চার্জও হতে পারে, সেটা ঋণাত্মক চার্জও হতে পারে। যদি চার্জ থাকে তাহলে সে কি করবে? দেখো তো, এই বস্তুটাতে যদি ধনাত্মক চার্জ থাকে, তুমি মনে মনে ধরে নাও যে এই বস্তুটা কি আছে? ধনাত্মক চার্জ আছে। এই বস্তুতে কি আছে? ধনাত্মক চার্জ আছে।
মনে মনে আমরা ধরে নিলাম যে অজানা বস্তুতে কি আছে, আমরা কিন্তু জানি না, আমরা ধরে নিছি যে ধনাত্মক চার্জ আছে। তাহলে ধনাত্মক চার্জ থাকলে এখানে কি ঘটবে তুমি চিন্তা করো তো, ধনাত্মক চার্জ থাকলে এখানে কি ঘটা উচিত, কি ঘটতে পারে এখানে? তাহলে ধনাত্মক চার্জ যদি এখানে থাকে তাহলে দেখো এই যে এখানে যে চার্জ নিরপেক্ষ বস্তুটা ধনাত্মক ঋণাত্মক যে আছে, এখানে কি ঘটবে? এই ধনাত্মক চার্জগুলো এর ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে ধাতব চাকতিতে নিয়ে যাবে, আর ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরের প্রান্তে পাঠিয়ে দিবে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাবো, দেখো এই যে চার্জগুলো স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রে যে চার্জগুলো আছে, এখন কিন্তু এই চার্জগুলোর মধ্যে একটা চেঞ্জ আসবে। কি ধরনের চেঞ্জ আসবে? দেখো আমরা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে আবার একটু এখানে আঁকায় ফেলি। এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রতে যে চার্জগুলো ছিল, এবার কিন্তু একটা চেঞ্জ আসবে। কেমন চেঞ্জ আসবে? দেখো এই ধনাত্মক চার্জগুলো এর ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে ধাতব চাকতিতে নিয়ে যাবে, এখানে নিয়ে চলে আসবে। ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে এইখানে নিয়ে আসবে, আর ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে কোথায় পাঠাবে? এই যে দূরের প্রান্ত স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের যে দূরের প্রান্ত, অর্থাৎ এই যে স্বর্ণের যে দুইটা পাত আছে সেই দুইটা পাতে কিন্তু পাঠিয়ে দিবে। আচ্ছা, এখন তুমি ভালো করে চিন্তা করো তো, একটু আগে এই যে স্বর্ণপাত দুইটাও কিন্তু চার্জ নিরপেক্ষ ছিল। তাহলে যখন এই বস্তুটাকে নিয়ে আসলো, এটাতে যদি পজিটিভ চার্জ থাকে, আমরা মনে মনে ধরে নিছি, তাহলে কি ঘটবে? ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে ধাতব চাকতির কাছাকাছি নিয়ে আসবে, আর ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরের প্রান্ত ওই যে স্বর্ণপাত দুইটা আছে এইখানে কিন্তু নিয়ে আসবে। এখন দেখো এই স্বর্ণপাত দুইটা কি এখন চার্জ নিরপেক্ষ? না। এখানে দেখো এই পাতেও ধনাত্মক চার্জ, এই পাতেও ধনাত্মক চার্জ। তাহলে কি হওয়া উচিত বলো তো? তাহলে এই স্বর্ণপাত দুইটা এখন পরস্পরের থেকে দূরে সরে যাবে। স্বর্ণপাত দুইটা পরস্পরের থেকে কি হবে? পরস্পরের থেকে দূরে সরে যাবে। যে স্বর্ণপাত দুইটা পরস্পরের থেকে এইভাবে দূরে সরে গেল। তাহলে এখানেও কি আছে? এখানেও আমাদের ধনাত্মক চার্জ, এখন এটার মধ্যেও ধনাত্মক চার্জ, এটার মধ্যেও ধনাত্মক চার্জ, ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আমরা এটা সবাই জানি। তাহলে দেখো এরা পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে। তাহলে আমরা কি দেখলাম? যদি পরীক্ষণীয় বস্তুতে চার্জ থাকে তাহলে স্বর্ণপাত দুইটা কি হইতেছে? স্বর্ণপাত দুটির মধ্যবর্তী ফাঁকা বৃদ্ধি পাচ্ছে, মধ্যবর্তী ফাঁকা বৃদ্ধি পায়। স্বর্ণপাত দুইটির মধ্যবর্তী যে ফাঁকা আছে এটা কি পায়? মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। আচ্ছা, এবার তুমি চিন্তা করো তো, যদি এখানে এই বস্তুটাতে যদি ঋণাত্মক চার্জ থাকতো, আমরা মনে মনে ধরে নিই এই বস্তুটাতে কি চার্জ আছে? এই বস্তুটাতে ঋণাত্মক চার্জ আছে। বস্তুটাতে কি আছে? এই বস্তুটাতে ঋণাত্মক চার্জ আছে। তাহলে কি ঘটবে? দেখো তুমি চিন্তা করো, এই বস্তুটাতে যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে এখানে ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে নিয়ে যাবে। আমার স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র তো প্রথমে চার্জ নিরপেক্ষ, আমি যখন এই বস্তুটাকে এখানে নিয়ে আসছি তখন এটা চার্জ নিরপেক্ষ ছিল। এবার আমি যদি দেখো এই যে এই বস্তুটা যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে দেখো এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র চার্জ নিরপেক্ষ ছিল। তাহলে কি হবে? এর ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে এই ধাতব চাকতি নিকট প্রান্তে নিয়ে আসবে, ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে দিবে। এখন ঋণাত্মক চার্জগুলো দূরের প্রান্তে ঠেলে দেয়। তাহলে তুমি চিন্তা করো, এটা শুরুতে এই বস্তুকে এখানে নিয়ে আসার পূর্বে চার্জ নিরপেক্ষ ছিল, এখন এটা কি হবে? এই যে এই ধাতব স্বর্ণের যে দুইটা পাত আছে, এখন এখানে ঋণাত্মক চার্জ, দুইটাতে কি চার্জ? ঋণাত্মক চার্জ। তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে। অর্থাৎ তুমি ধনাত্মক চার্জ জানো বা ঋণাত্মক চার্জ জানো, যদি সেই বস্তুতে চার্জ যদি থাকে তাহলে কি হচ্ছে? চার্জ থাকলে অবশ্যই এই স্বর্ণপাত দুইটা পরস্পর থেকে কি হবে? দূরে সরে যাবে। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি মনে করো এই কলমে চার্জ আছে কিনা জানতে চাও, তাহলে এই কলমটাকে কি করবা? তুমি একটা চার্জ নিরপেক্ষ স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে নিয়ে আসবা। চার্জ নিরপেক্ষ স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে তুমি নিয়ে আসলা। নিয়ে আসার ফলে তুমি যদি দেখো এই স্বর্ণের পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইছে, তার মানে এই বস্তুতে কি আছে? চার্জ আছে। আর যদি এটা অপরিবর্তনীয় থাকে, কোনো চেঞ্জ নাই, তাহলে চার্জ নাই। ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি, যদি চার্জ না থাকে, যদি ওই বস্তুতে চার্জ না থাকে, যদি পরীক্ষণীয় বস্তুতে চার্জ না থাকে, তাহলে কি হবে? চার্জ না থাকে। তাহলে স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে না, দূরত্বের কোনো পরিবর্তন হবে না, মানে নো চেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ
থাকবে না, কোনো পরিবর্তন হবে না। তখন দুইটাই চার্জ নিরপেক্ষ বস্তু। তখন স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র শুরুতে চার্জ নিরপেক্ষ, তুমি বস্তুটাকে নিয়ে আসছো, ওইটাতেও কোনো চার্জ নাই, তাহলে এটাতেও চার্জ নাই, ওইটাতেও চার্জ নাই, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি চার্জ থাকে, হোক সে ধনাত্মক হোক ঋণাত্মক, তাহলে কি হবে? স্বর্ণপাত দুটির মধ্যবর্তী ফাঁকা বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিভাবে আধানের অস্তিত্ব আমরা নির্ণয় করতে পারি। এবার দেখো, যদি আধান থাকে কোনো বস্তুতে, এবার আমরা জানতে চাই ধনাত্মক আধান আছে নাকি ঋণাত্মক আধান আছে। দেখো, আমরা দেখলাম যে ধনাত্মক আধান যদি থাকে সেক্ষেত্রেও মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, ঋণাত্মক আধান থাকলে সেক্ষেত্রেও মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে এবার আমি কিভাবে ডিসিশন নিব যে ধনাত্মক আধান আছে নাকি ঋণাত্মক আধান আছে, ধনাত্মক আধান আছে নাকি ঋণাত্মক আধান আছে, আমি কিভাবে ডিসিশনটা নিব? তাহলে দেখো, এবার আমরা জানতে চাই কোনো একটা বস্তুতে যদি চার্জ থাকে তাহলে সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক, চলো সেইটাই আমরা দেখব। তাহলে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয়। কোনো একটা বস্তুতে আধান আছে, এবার সেই আধানের আমরা কি নির্ণয় করতে চাই? আধানের প্রকৃতি নির্ণয় করতে চাই। আধানের প্রকৃতি নির্ণয়, যে এই চার্জিত বস্তু ধনাত্মক চার্জে চার্জিত নাকি ঋণাত্মক চার্জে চার্জিত, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এবার আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য যেটা তোমাকে প্রথমেই করা লাগবে, দেখো, যদি চার্জ নিরপেক্ষ তড়িৎবীক্ষণ যন্ত্র নিয়ে আসো, আমরা আগের স্লাইডে যেটা দেখলাম, তাহলে ধনাত্মক চার্জ নিয়ে আসলেও স্বর্ণপাত দুইটার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জের বস্তু নিয়ে আসলেও স্বর্ণপাত দুটির মধ্যবর্তী দূরত্ব কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এবার আমাকে চার্জ নিরপেক্ষ স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র নিয়ে আসলে হবে না, এটা তোমাকে বুঝতে হবে। কারণ চার্জ নিরপেক্ষ স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক চার্জ নিয়ে আসলেও স্বর্ণপাতদের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, ওই বস্তুতে যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলেও কিন্তু মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, তখন তুমি কিন্তু আর বুঝতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের ছোট্ট একটা টেকনিক করতে হবে, যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে চার্জিত করে ফেলতে হবে আগে। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে আগে থেকে আমরা কি করে ফেলবো? চার্জিত করে ফেলবো। তাহলে ধরে নাও, এই যে আমরা ধরে নেই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র আমাদের আছে, এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র এবার ধনাত্মক চার্জে চার্জিত। কোন চার্জে চার্জিত? ধনাত্মক চার্জে চার্জিত। এই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এই হচ্ছে আমাদের ধাতব চাকতি। তাহলে এখানে স্বর্ণের পাত আছে, এইখানে স্বর্ণের পাত আছে। এবার একটা কাঁচপাত্রের মধ্যে এটাকে আমরা প্রবেশ করায় রাখছি, একটা কাঁচপাত্রের ভিতরে আমরা এটাকে প্রবেশ করে রেখে দিচ্ছি যাতে বাতাসের জলীয় বাষ্প কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, এবার এই যে যন্ত্র, এই যন্ত্রে কিন্তু ধনাত্মক চার্জ আছে, এটা চার্জ নিরপেক্ষ না, আমরা এটাকে কি করছি? ধনাত্মক চার্জে চার্জিত করে রাখছি, ধনাত্মক চার্জে চার্জিত করে রাখছি। তাহলে দেখো, ধনাত্মক চার্জে চার্জিত করার কারণে অলরেডি কিন্তু স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রগুলো পরস্পর থেকে দূরে সরে আছে, তারা সাম্য অবস্থায় নাই। তারা সাম্য অবস্থায় যে ছিল, এই যে শুরুতে যে এই রকম ছিল সাম্য অবস্থায় এইভাবে ছিল, তারা কিন্তু সাম্য অবস্থায় নাই, পরস্পরের থেকে অলরেডি তারা বিকর্ষণের কারণে দূরে সরে আছে। তাহলে ধনাত্মক চার্জে চার্জিত স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এটা ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। এবার আমি আমার পরীক্ষণীয় বস্তুকে নিয়ে আসবো। তাহলে আমার পরীক্ষণীয় বস্তুটাকে এবার আমি নিয়ে আসলাম, ধরো এইটা হচ্ছে আমাদের পরীক্ষণীয় বস্তু। এবার এটাতে চার্জ আছে, এটা তো আমি জানি, এই বস্তুতে চার্জ আছে, আমি চার্জের প্রকৃতি নির্ণয় করতে চাই। চার্জের কি নির্ণয় করতে চাই? প্রকৃতি নির্ণয় করতে চাই। তাহলে এই বস্তুটাতে চার্জ আছে, আমি কি করব? ধাতব চাকতির কাছাকাছি নিয়ে আসবো। এবার ভালো করে খেয়াল করো, ধাতব চাকতির কাছাকাছি নিয়ে আসলাম। যদি পরীক্ষণীয় বস্তুতে ধনাত্মক চার্জ থাকে, যদি পরীক্ষণীয় বস্তুতে ধনাত্মক চার্জ থাকে, তাহলে কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব? যদি পরীক্ষণীয় বস্তুতে বা অজানা বস্তুতে ধনাত্মক চার্জ থাকে, ধনাত্মক চার্জ থাকে, যদি অজানা বস্তুতে ধনাত্মক চার্জ থাকে, চার্জ তো অবশ্যই আছে, আমরা চার্জের প্রকৃতি, আমরা একটা চার্জিত বস্তুকেই নিয়ে আসছি, কিন্তু জানতে চাই সেখানে ধনাত্মক চার্জ নাকি সেখানে ঋণাত্মক চার্জ। তাহলে আমরা ধরে নিলাম মনে মনে যে এখানে কি চার্জ আছে? ধরো ধনাত্মক চার্জ আছে। তাহলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করব আমরা? দেখো, যদি ধনাত্মক চার্জ থাকে, দেখো খুবই ইজি, যদি ধনাত্মক চার্জ থাকে, এই যে ধনাত্মক চার্জগুলো এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ ধাতব দণ্ডের এই যে ধাতব চাকতিতে যে ধনাত্মক চার্জগুলো আছে, এদেরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোথায় পাঠায় দিবে? বিকর্ষণ করে দূরের প্রান্তে পাঠায় দিবে। বিকর্ষণ করে কি করবে? দূরের প্রান্তে পাঠায় দিবে। তাহলে এই যে ধনাত্মক চার্জ স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রে ধাতব চাকতির আশেপাশে যে ধনাত্মক চার্জগুলো আছে তাদেরকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে এরা কোথায় চলে যাবে? দূরের প্রান্তে চলে যাবে। তাহলে বিকর্ষণ করার কারণে এরা যদি দূরের প্রান্তে চলে যায়, দেখো তাহলে এইখানে কিন্তু আমাদের
এই যে ধনাত্মক চার্জের পরিমাণ কমে যাবে, এই জায়গায় আমাদের ধনাত্মক চার্জের পরিমাণ কিন্তু কমে যাবে। তাহলে এই ধনাত্মক চার্জগুলো তুমি কোথায় পাবা? এই ধনাত্মক চার্জগুলো কিন্তু এই যে দূরের প্রান্তে এখানে চলে আসবে, এখানে ধনাত্মক চার্জের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। এই জায়গায় আমাদের ধনাত্মক চার্জের পরিমাণ কি হবে? ধনাত্মক চার্জের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, এই জায়গায় ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে। এবার বলো, এখানে চার্জের পরিমাণ বেড়ে গেছে, তাহলে বিকর্ষণ কম হবে না বেশি হবে? তাহলে বিকর্ষণ বেশি হবে। বিকর্ষণ বেশি হলে এই পাতদ্বয় আরো পরস্পরের থেকে কি হবে? আরো দূরে সরে যাবে। এই পাতদ্বয় পরস্পরের থেকে আরো দূরে সরে যাবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। তাহলে ধনাত্মক চার্জে চার্জিত ছিল, আমি একটা পরীক্ষণীয় বস্তু নিয়ে আসলাম, তাহলে ওই পরীক্ষণীয় বস্তুতে অবশ্যই চার্জ আছে। আমি জানতে চাই ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ। এবার যদি ধনাত্মক চার্জ থাকে ওই পরীক্ষণীয় বস্তুতে, তাহলে দেখো এই ধনাত্মক চার্জগুলো এর ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করবে ধাতব চাকতির, ফলে এই ধনাত্মক চার্জগুলো বিকর্ষিত হয়ে দূরের প্রান্ত স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রে চলে যাবে। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের যে এই যে পাতলা যে সোনার দুইটা পাত আছে এখানে চলে আসবে। তো এখানে যখন ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে, চার্জের পরিমাণ বাড়লে দেখো সমধর্মী চার্জের পরিমাণ, সমধর্মী চার্জের পরিমাণ বেড়ে গেছে, তাহলে এরা পরস্পরের থেকে বিকর্ষণের কারণে আরো দূরে সরে যাবে। তাহলে যদি ওই পরীক্ষণীয় বস্তুতে ধনাত্মক চার্জ থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো? যে স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আরো বৃদ্ধি পাবে। স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী যে ফাঁকা ছিল বা দূরত্ব ছিল, মধ্যবর্তী ফাঁকা বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি পরীক্ষণীয় বস্তুটা কি হয়? ঋণাত্মক চার্জে চার্জিত হয়। যদি পরীক্ষণীয় বস্তু কি হয়? ঋণাত্মক চার্জে চার্জিত হয়। পরীক্ষণীয় বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত। যদি পরীক্ষণীয় বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয়, পরীক্ষণীয় বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত, ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে কি ঘটতে পারে একটু আমরা দেখি। পরীক্ষণীয় বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ এইখানে ঋণাত্মক চার্জ আছে। এখানে কি আছে? এইখানে ঋণাত্মক চার্জ যদি থাকে, আমি তো জানি না কি আছে। যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে বলো তো কি ঘটবে? যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে এবার কিন্তু সে ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে যাবে। এই যে ধনাত্মক চার্জগুলোকে এখান থেকে আকর্ষণ করে নিয়ে কোথায় চলে যাবে? এই যে ধাতব চাকতিতে চলে যাবে। ধাতব চাকতিতে ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে যাবে। তাহলে এই দিকে দেখো, তাহলে মধ্যবর্তী ফাঁকা ধরো কমে গেছে, এই যে সাম্য অবস্থায় চলে গেছে, ধরো আমরা ধরে নিলাম সব ধনাত্মক চার্জকে নিয়ে চলে গেছে, সব ধনাত্মক চার্জকে নিয়ে চলে গেছে, একদম পূর্বের অবস্থায় চলে গেছে। আচ্ছা, কিছু দুই একটা ধনাত্মক চার্জ থাকতেও পারে, তাহলে অল্প একটু দূরত্ব থাকবে, কিন্তু মধ্যবর্তী দূরত্বটা কমে যাবে। তাহলে এখানে যদি ঋণাত্মক চার্জ থাকে, এই ঋণাত্মক চার্জগুলো এই যে দূরের প্রান্ত থেকে ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে টেনে নিয়ে আসবে। তাহলে দূরের প্রান্ত থেকে যখন ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে টেনে নিয়ে যাবে, তখন কি হবে? দেখো ধনাত্মক চার্জ ছিল এখানে, বিকর্ষণ করে দূরে ছিল, তাহলে ধনাত্মক চার্জগুলোকে টেনে নিয়ে চলে গেছে। এখন কি হবে? তাহলে এখানে আর চার্জ নাই, বা চার্জ থাকলেও কম চার্জ আছে, কম ধনাত্মক চার্জ আছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা এবার কমে যাবে, বিকর্ষণ বলটা কমে যাবে, তাহলে মধ্যবর্তী দূরত্বটা কমে যাবে। তাহলে যদি ওই পরীক্ষণীয় বস্তুতে ধনাত্মক চার্জ থাকে, তাহলে স্বর্ণপাতদ্বয়ের এই যে স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁকা হ্রাস পাবে, মধ্যবর্তী ফাঁকা হ্রাস পাবে বা মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। এবার তুমি চিন্তা করো, মনে করো তোমার এই কলমটাতে চার্জ আছে, আমি তোমাকে বলছি এই কলমটাতে চার্জ আছে, কিন্তু কি ধরনের চার্জ, চার্জের প্রকৃতি আমি জানি না, ধনাত্মক নাকি ঋণাত্মক। এবার আমি তোমাকে এই কলমটাকে এই ধাতব চাকতির কাছাকাছি নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে আসলা, নিয়ে আসার ফলে দেখলা এই ধাতব চাকতি আগে থেকে কি আছে? ধনাত্মক চার্জে চার্জিত করে রাখছি। এই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে তুমি এটাকে নিয়ে আসলা, নিয়ে আসার ফলে দেখলা মধ্যবর্তী ফাঁকা কি হলো? বৃদ্ধি পাইলো। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র কি? ধনাত্মক চার্জে চার্জিত করে রাখছিলাম আগে থেকেই। তাহলে এই যে কলমটাকে নিয়ে আসলা, যদি মধ্যবর্তী ফাঁকা বৃদ্ধি পায়, মধ্যবর্তী ফাঁকা যদি বৃদ্ধি পায়, তুমি কি বুঝবা? তার মানে এটা ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ ধাতব চাকতির ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরে পাঠাই দিছে ওই স্বর্ণের পাত দুইটাই, ফলে এই স্বর্ণের পাত দ্বয়ে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে গিয়ে এরা পরস্পরের থেকে আরো দূরে সরে গেছে। এবার যদি এমন হয় যে এই বস্তুটাকে নিয়ে আসার ফলে মধ্যবর্তী দূরত্ব কমে গেছে, এই স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমে গেছে, তাহলে তুমি কি বুঝবা? যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক চার্জে চার্জিত করে রাখছিলাম, তাহলে মধ্যবর্তী দূরত্ব কমে গেছে, এর অর্থ হচ্ছে কেউ মনে হয় এখান থেকে এই ধনাত্মক চার্জগুলোকে টেনে নিয়ে গেছে। তাহলে কে টেনে নিয়ে যাচ্ছে? এই বস্তুর চার্জগুলো টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ধনাত্মক চার্জকে আকর্ষণ করে টেনে নিয়ে যেতে পারে কে? ঋণাত্মক চার্জ। তাহলে এই বস্তুটা ঋণাত্মক চার্জ। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি হ্রাস পায়, আমরা তখন ধরে নিব পরীক্ষণীয় বস্তুটা কি? ঋণাত্মক চার্জে চার্জিত। আশা করি তোমরা সবাই ক্লিয়ার।
এবার দেখো, যদি আমরা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে ঋণাত্মক চার্জে চার্জিত করতাম তাহলে কেমন ঘটতো? যদি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করি, দেখো তাহলে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এটাকে আমরা কি করব? ঋণাত্মক চার্জে চার্জিত করব। তাহলে এটাকে আমরা ঋণাত্মক চার্জে ধরো চার্জিত করে রাখছি, এই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এটাকে ঋণাত্মক চার্জে চার্জিত করে রাখছি। এইখানে আমাদের ধাতব চাকতি আছে, ধরো এটা ধাতব চাকতি, কাঁচ পাত্রের মধ্যে প্রবেশ করে রেখে দিছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করে রেখে দিচ্ছি। এই যে ঋণাত্মক চার্জ আছে, এগুলোতে কি চার্জ আছে? ঋণাত্মক চার্জ আছে। এই যে ঋণাত্মক চার্জ, এখানেও কি আছে? এখানেও ঋণাত্মক চার্জ আছে, এই পাদ্বয়েও। ঠিক আছে, তাহলে পরস্পরের থেকে দূরে সরে গেছে, যারা সাম্য অবস্থায় নাই, ঠিক আছে, পরস্পরের থেকে একটু দূরে সরে আছে, পরস্পরের থেকে স্বর্ণপাত দুইটা কি হয়েছে? দূরে সরে গেছে। আচ্ছা, এবার তুমি পরীক্ষণীয় বস্তুটাকে নিয়ে আসবা। এবার কি করবা? তুমি পরীক্ষণীয় বস্তু একটা নিয়ে আসবে। এই যে ধরো তোমার পরীক্ষণীয় বস্তু এইটা, তুমি পরীক্ষণীয় বস্তুকে নিয়ে আসলা, যে এটাতে কি ধরনের চার্জ আছে তুমি জানতে চাও। অবশ্যই চার্জ আছে, কিন্তু কি ধরনের চার্জ আছে তুমি জানতে চাও। এবার যদি এমন হয়, দেখো যদি এটাতে ধনাত্মক চার্জ, মানে যদি এটাতে ধনাত্মক চার্জ থাকে, যদি ধনাত্মক চার্জ থাকে পরীক্ষণীয় বস্তুতে যদি ধনাত্মক চার্জ থাকে, তাহলে পরীক্ষণীয় বস্তুতে যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে কি ঘটবে বলতো? পরীক্ষণীয় বস্তুতে যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে এখান থেকে এই যে ইলেকট্রনগুলোকে, এই যে দূরের প্রান্ত থেকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে টেনে নিয়ে যাবে না? এখানে যদি ধনাত্মক চার্জ থাকে, এখানে ধনাত্মক চার্জ, এই যে এখানে ধনাত্মক চার্জ, তাহলে দূরের প্রান্ত থেকে এই যে ধাতব দণ্ডে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে আকর্ষণ করে টেনে নিয়ে যাবে। এখন তুমি চিন্তা করো, এখান থেকে ইলেকট্রনগুলো ছিল, ইলেকট্রন দুইটা পাতে থাকার কারণে এরা বিকর্ষণের কারণে দূরে সরে ছিল, ইলেকট্রনগুলোকে টেনে ধাতব চাকতিতে নিয়ে গেছে, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ কমে গেছে, ঋণাত্মক চার্জের পরিমাণ কমে গেছে, বা সবগুলো ঋণাত্মক চার্জকে নিয়ে চলে গেছে। তাহলে তুমি এখানে বলো মধ্যবর্তী দূরত্ব বাড়বে না কমবে? অবশ্যই মধ্যবর্তী দূরত্ব কমে যাবে, কারণ কি এখান থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে চলে গেছে, তো ইলেকট্রনগুলোকে নিয়ে চলে গেছে। তাহলে ইলেকট্রনগুলোকে নিয়ে যদি চলে যায় তাহলে এই ধাতব পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁকা কি হবে? মধ্যবর্তী ফাঁকা। তাহলে ধাতব পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁকা, এই যে স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁকা হ্রাস পাবে, মধ্যবর্তী ফাঁকা হ্রাস পাবে, মধ্যবর্তী ফাঁকা হ্রাস পাবে। আচ্ছা, এবার যদি এইটা ধনাত্মক চার্জ হয়, এইটা যদি এবার ঋণাত্মক চার্জ হয়, তুমি চিন্তা করো তো, এটা যদি ঋণাত্মক চার্জ হয়, ভালো করে একটু চিন্তা করো, মনোযোগ দাও, এটা যদি ঋণাত্মক চার্জ হয় তাহলে আমার স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র তো ঋণাত্মক চার্জে চার্জিত। এটা যদি ঋণাত্মক চার্জ হয়, এবার ধাতব চাকতি ঋণাত্মক চার্জ, যে আশেপাশে যে ঋণাত্মক চার্জগুলো আছে এদেরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কোথায় পাঠাই দিবে? এই যে বিকর্ষণ করে দূরের প্রান্তে এখানে পাঠাই দিবে। তাহলে এখানে ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়বে, চার্জের পরিমাণ বাড়লে এরা আরও বিকর্ষণ করবে, এরা কি করবে? আরও বিকর্ষণ করে পরস্পরের থেকে দূরে সরে যাবে। তাহলে এই বস্তুতে যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে এখানে ঋণাত্মক চার্জের পরিমাণ আরও বেড়ে যাবে, কারণ এই যে ধাতব চাকতির ঋণাত্মক চার্জগুলো বিকর্ষিত হয়ে দূরের প্রান্তে চলে আসবে, দূরের প্রান্তে চলে আসলে এখানে চার্জের পরিমাণ বাড়বে, এদের মধ্যবর্তী দূরত্ব আরও বাড়বে। তাহলে পরীক্ষণীয় বস্তু যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, পরীক্ষণীয় বস্তু যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, এই যে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে কি ঘটবে? চার্জিত হয়, তাহলে স্বর্ণপাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁকা বৃদ্ধি পাবে। এইটা কখন? যখন আমরা স্বর্ণপাত যন্ত্রটাকেই ঋণাত্মক চার্জে চার্জিত করে রাখবো। এই স্বর্ণপাত যন্ত্রকেই কিন্তু এবার আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করে রাখছি। আগের বার আমরা দেখছিলাম স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে ধনাত্মক চার্জে চার্জিত করে, ঠিক আছে? আগের বার আমরা কি দেখছিলাম? ধনাত্মক চার্জে চার্জিত করে। এবার তুমি চিন্তা করো, এই যে তোমার পরীক্ষণীয় বস্তু কলম, এই কলমটাকে তুমি এখানে নিয়ে আসছো, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ঋণাত্মক চার্জে চার্জিত, কি চার্জে চার্জিত? তাহলে তুমি এখানে নিয়ে আসছো। এবার এই কলমটাকে এখানে নিয়ে আসার ফলে তুমি দেখলা মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেল। স্বর্ণপাত যন্ত্র কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত, মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেছে, মানে কি এখানে ঋণাত্মক চার্জ বাড়ছে, এখানে ঋণাত্মক চার্জ বাড়বে কখন? যদি কেউ ধাতব চাকতির ঋণাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে এখানে পাঠায় দেয়। তো ধাতব চাকতির ঋণাত্মক চার্জগুলোকে কে বিকর্ষণ করতে পারে? যদি এই বস্তুতে ঋণাত্মক চার্জ থাকে তাহলে বিকর্ষণ করে এখানে পাঠাই দিছে, ফলে মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইছে। আর যদি এমন হয় যে এদের মধ্যবর্তী দূরত্ব কমে গেল মানে কি? কেউ একজন এখান থেকে চার্জগুলো বের করে নিয়ে চলে গেছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি হবে? হ্রাস পাবে। তাহলে কে এই চার্জগুলোকে বের করে নিয়ে আকর্ষণ করে নিয়ে চলে যেতে পারে? ধনাত্মক চার্জ চলে যেতে পারে, অর্থাৎ এই বস্তুতে কি থাকবে? তখন ধনাত্মক চার্জ থাকবে।
আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তারপরেও চলো আমরা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র খুবই অল্প সময় একটা সিমুলেশন দেখে ফেলি। তাহলে দেখো এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের একটা সিমুলেশন আমরা যদি দেখি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। তাহলে এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব চাকতি, এই যে ধাতব দণ্ড, এই কাঁচপাত্র, স্বর্ণপাত সবই আছে এখানে। এখানে দেখো তিনটা বস্তু রাখা আছে, নিউট্রাল মানে চার্জ নিরপেক্ষ, নেগেটিভ মানে ঋণাত্মক চার্জে চার্জিত, পজিটিভ ধনাত্মক চার্জে চার্জিত। এবার স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা নিজে কি বলতো? চার্জ নিরপেক্ষ। নিজে কি? চার্জ নিরপেক্ষ। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা চার্জ নিরপেক্ষ। এবার আমি কি করতে চাই? প্রথমে আধানের কি করতে চাই? আধানের অস্তিত্ব নির্ণয় করতে চাই, যে কোনো একটা পরীক্ষণীয় বস্তু নিয়ে আসবো, সেখানে চার্জ আছে কিনা এটা আমরা জানতে চাই। তাহলে দেখো আমি প্রথমে এই যে নিউট্রালকে নিয়ে আসি, চার্জ নিরপেক্ষ, দেখি তো কোনো চেঞ্জ আসে কিনা। আমরা কি জানি? একটা চার্জ নিরপেক্ষ বস্তুকে যদি নিয়ে আসি কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ থাকবে না, কোনো ধরনের চেঞ্জ হবে না। তাহলে একটা নিউট্রাল বস্তুকে নিয়ে আসি, এই যে দেখো নিউট্রাল বস্তুকে নিয়ে আসলাম, বলো কোনো চেঞ্জ আছে? নিউট্রাল বস্তুকে নিয়ে আসছি, কোনো চেঞ্জ আছে? না, কোনো কিন্তু চেঞ্জ নাই। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র দেখো যেমন ছিল তেমনই আছে। তাহলে নিউট্রাল বস্তুকে নিয়ে আসলাম, কোনো চেঞ্জ আছে? না, কোনো চেঞ্জ নাই। এবার আমি একটা চার্জিত বস্তুকে নিয়ে আসবো। তাহলে দেখো চার্জিত বস্তুকে নিয়ে আসলে কি হওয়ার কথা? মধ্যবর্তী দূরত্ব কি হওয়ার কথা? বৃদ্ধি পাওয়ার কথা। দেখি তো বৃদ্ধি হয় কিনা। তাহলে এই যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে নিয়ে আসলাম, দেখো বাড়ছে না? দেখো 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 বাড়ছে না? অবশ্যই বাড়ছে, খুবই মজার কিন্তু। দেখো বাড়ছে, কেন বাড়লো? এই যে এখান থেকে এটা চার্জ নিরপেক্ষ ছিল, ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে গেছে। দেখো ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসছি, ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে গেছে। তাহলে এখানে ধনাত্মক চার্জ বেড়ে গেছে, মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবার যদি আমরা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে নিয়ে আসি, দেখো এটা কিন্তু চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা জানতে চাই, এই যে দেখো মধ্যবর্তী দূরত্ব কি হলো? বৃদ্ধি পাইলো। তাহলে আমি ধনাত্মক চার্জের চার্জিত বস্তু নিয়ে আসি, ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসি, যাই নিয়ে আসি না কেন মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? স্বর্ণপাত দ্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি একটা বস্তু নিয়ে আসলাম, মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইলো, তাহলে আমি কি বলবো? ওই বস্তুটা চার্জিত, ওই বস্তুটা কি? চার্জিত। আর নিউট্রাল বস্তুকে নিয়ে আসবো, মানে চার্জ নাই, যদি মধ্যবর্তী দূরত্ব না পারে তাহলে আমি বুঝবো ওই বস্তুতে কোনো চার্জ নাই, ওই বস্তুতে কোনো চার্জ নাই। তাহলে এভাবেই আমরা কিন্তু এই যন্ত্র দ্বারা আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি। এবার আমি জানতে চাই আধানের প্রকৃতি জানতে চাই। তাহলে প্রকৃতি জানার জন্য এটাকে আগে কি করা লাগবে? চার্জিত করা লাগবে। ধরো এটাকে আমরা একটু চার্জিত করে নিই। তাহলে প্রথমে ধনাত্মক চার্জে চার্জিত করে নিই, এই যে ধনাত্মক চার্জে চার্জিত করে নিলাম। এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে আমি কি করলাম? ধনাত্মক চার্জে চার্জিত করে নিলাম। তাহলে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র নিজে এখন কি? ধনাত্মক চার্জে চার্জিত। এবার তুমি একটা চার্জিত বস্তু নিয়ে আসবা, চিন্তা করো, তুমি একটা এই যে চার্জিত বস্তু নিয়ে আসলা, ঠিক আছে, এটা চার্জিত, কিন্তু কি চার্জ আছে তুমি জানো না, ধনাত্মক নাকি ঋণাত্মক। এখন এটাতে যদি ধনাত্মক থাকে, বলো তো কি হবে? ধনাত্মক থাকলে এই ধনাত্মক চার্জগুলোকেও বিকর্ষণ করে ওখানে পাঠিয়ে দিবে। তাহলে এখানে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাবে। ধনাত্মক চার্জের পরিমাণ যদি বেড়ে যায়, এর মধ্যবর্তী দূরত্ব আরও বাড়বে। তাহলে চলো আমরা একটা ধনাত্মক, এই যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুটাকে নিয়ে আসে দেখি এর কাছাকাছি। তাহলে ধাতব চাকতির কাছে নিয়ে আসছি, দেখো এই যে ধাতব চাকতির ধনাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে কোথায় পাঠিয়ে দিচ্ছে? দূরের প্রান্তে স্বর্ণপাতে পাঠিয়ে দিচ্ছে। ফলে মধ্যবর্তী দূরত্ব কিন্তু বাড়ছে। খেয়াল করছো? দেখো কাছাকাছি নিয়ে আসলে মধ্যবর্তী দূরত্ব স্বর্ণপাত দ্বয়ের কিন্তু বেড়ে যাচ্ছে। মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? মধ্যবর্তী দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি দেখো ধনাত্মক চার্জে চার্জিত, তুমি ঋণাত্মক চার্জের বস্তুকে নিয়ে আসো, ঋণাত্মক চার্জের বস্তুকে নিয়ে আসলে কি হবে? ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে নিয়ে যাবে, এখানে চার্জ কমে যাবে, ফলে এরা মধ্যবর্তী দূরত্ব কিন্তু হ্রাস পাবে। খেয়াল করো এখানে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, দেখো মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাইছে না? মধ্যবর্তী দূরত্ব কিন্তু হ্রাস পাবে। এই দেখো মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাইছে, খেয়াল করছো? এখান থেকে ধনাত্মক চার্জগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে গেছে। তাহলে এখানে চার্জ নাই, মধ্যবর্তী দূরত্ব কমে গেছে বা চার্জ কমে গেছে, ফলে মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাইছে। তাহলে আমরা একটা পরীক্ষণীয় বস্তুকে নিয়ে আসলাম, যদি মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, এটা কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত, যদি মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায় কি বুঝবো? তাহলে আমরা যে বস্তুটাকে নিয়ে আসছি সেটাতেও ধনাত্মক চার্জ আছে। এই ধনাত্মক চার্জ থাকার কারণে ধনাত্মক চার্জগুলো বিকর্ষিত এখানে আসছে, এখানে চার্জের পরিমাণ বাড়ছে, ফলে মধ্যবর্তী দূরত্ব কি হয়েছে? মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইছে। আর একটা পরীক্ষণীয় বস্তুকে নিয়ে আসলাম, মধ্যবর্তী দূরত্ব কমে গেল, তাহলে কি বুঝবো? এখানে যে চার্জগুলো ছিল ধনাত্মক চার্জ, তাদেরকে কেউ টেনে নিয়ে গেছে। তো ধনাত্মক চার্জকে কে টেনে নিয়ে যায়? কে আকর্ষণ করে? ঋণাত্মক চার্জ। তার মানে এই বস্তুতে ঋণাত্মক চার্জ আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করি, ঋণাত্মক চার্জে চার্জিত করলাম, এই ধরো এই বস্তু দিয়ে এটাকে আমি ঋণাত্মক চার্জে চার্জিত করে ফেললাম, ঋণাত্মক চার্জে চার্জিত করে ফেলছি এই বস্তু দিয়ে। এবার আমি একটা পরীক্ষণীয় বস্তুকে কাছাকাছি নিয়ে আসবো। তাহলে ধরো পরীক্ষণীয় বস্তুকে নিয়ে আসছি, তাহলে এখানে ধনাত্মক চার্জ থাকতে পারে, এখানে ঋণাত্মক চার্জ থাকতে পারে। এখন যদি ধনাত্মক চার্জ থাকে, তাহলে দেখো ধনাত্মক চার্জ থাকলে সে ইলেকট্রনগুলোকে, এই যে স্বর্ণপাত দ্বয়ে দূরের প্রান্তে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে ধাতব চাকতিতে নিয়ে আসবে। তাহলে এখানে কি হবে? চার্জ কমে যাবে। এখানে যদি চার্জ কমে যায় তাহলে মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাবে। তাহলে এখানে
আমি একটা পরীক্ষণীয় বস্তু নিয়ে আসছি, মনে করো এটা ধনাত্মক চার্জ, তাহলে এই যে ধনাত্মক চার্জ হলে দেখো ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে যাবে। এই দেখছো ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিয়ে চলে গেছে, ফলে এখানে ইলেকট্রন কমে গেছে। ইলেকট্রন কমে যাওয়ার কারণে কি হয়েছে? পাদ্যের মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাইছে। আর যদি তোমার পরীক্ষণীয় বস্তুটা কি হয়, ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে দেখো এটা যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, ধাতব চাকতির ঋণাত্মক চার্জগুলোকে বিকর্ষণ করে দূরের প্রান্তে পাঠিয়ে দিবে, তাহলে এখানে ঋণাত্মক চার্জ বেড়ে যাবে, ফলে পাদ্যের মধ্যবর্তী দূরত্ব কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখি ঋণাত্মক চার্জ নিয়ে এসে বৃদ্ধি পায় কিনা। দেখো বৃদ্ধি পাইছে, পাদ্যের মধ্যবর্তী দূরত্ব কি হয়েছে? বৃদ্ধি পাইছে। ঠিক আছে, পাদ্যের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইছে। আশা করি তোমরা সবাই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিভাবে আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়, কিভাবে আধানের প্রকৃতি নির্ণয় করা হয়, এইটা ক্লিয়ার হয়েছে। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। এর পরের লেকচারে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রশ্ন আস্তে আস্তে একদম বোর্ডের অবস্থাই খারাপ। ঠিক আছে, কুলম্বস ল, এই যে দুইটা চার্জ পরস্পরকে যে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই বলের মানটা কত হবে, এই বলের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই জিনিসগুলো আমরা দেখব। এর সাথে সাথে কুলম্বস ল ব্যবহার করে আমরা কিছু ম্যাথ করব। তো আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। অবশ্যই এই ক্লাসটা দেখার পূর্বে লেকচার 1 দেখবে, এরপরে লেকচার 2 দেখবে, ক্লাসগুলো সিরিয়ালি দেখবে তোমাদের স্থির তড়িৎ নিয়ে। আশা করি আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। যদি কোথাও বুঝতে সমস্যা হয় একটু ভিডিওটা আরেকবার দেখার চেষ্টা করবে, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।